কিন্তু ডিফারেন্ট হয়, যেহেতু এটা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি। অর্থাৎ এখানে আমাদের কম্পিটিটিভ এক্সামে এই ইংলিশ গ্রামারের পড়ার ধরন বা সেখান থেকে প্রিপারেশন ডিফারেন্ট। প্রথমত তোমরা যদি বলো যে ডব্লিউবিপি বা কেপি, সেটা কনস্টেবলের পরীক্ষার জন্য বলছি, ডব্লিউবিপি বা কেপি, সেখানে কিন্তু তোমার 10 নম্বরের একটা ইংলিশ গ্রামারের পার্ট রয়েছে, অর্থাৎ সেটা তুমি অ্যাভয়েড করতে পারছো না। এবং একটু যদি এখানে সিরিয়াস হও, আবারও বলছি, তুমি আজ সব থেকে খারাপ অবস্থায় মানে ধরে নিচ্ছি যে ইংলিশ গ্রামারে বা ইংলিশে তোমার অবস্থা সব থেকে খারাপ, তা গ্রামার হোক বা ভোকাবুলারি। কিন্তু তুমি যদি একটু নিজেকে প্রিপেয়ার করতে পারো, একটু যদি নিজেকে সময় দিতে পারো, তাহলে এখান থেকে ভালো নম্বর উঠিয়ে আনা যায়। কেন এইটাকে গুরুত্ব দিচ্ছি জেনে রেখো। যারা পুলিশের পরীক্ষা দিচ্ছে, প্রথম ভাবো সেই সমস্ত ছেলে মেয়েদের মেন্টালিটি, এই জায়গাটাকে ফার্স্ট ভাবো। পুলিশের কনস্টেবলের পরীক্ষা দিচ্ছে সেই সমস্ত ছেলে মেয়েদের মেন্টালিটি, মানে এদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু এরকম যে যত কম বা যত অন্যান্য জায়গা থেকে যেভাবে এ করা যায়, ইংলিশটাকে যদি অ্যাভয়েড করা যায় বা ইংলিশটাকে এ করা যায়, সবাই যে রাস্তায় দৌড়াচ্ছে তুমি দৌড়াও, অসুবিধা নেই, কিন্তু তার মধ্যে একটা ইউনিকনেস নিয়ে এসো। এই ইউনিকনেসটা হচ্ছে ইংলিশ। অর্থাৎ সবাই জিকে খুব ভালো করবে, সবাই রিজনিং করবে, সবাই ম্যাথ করবে, এর মধ্যে কোনো ভুল নেই, কিন্তু ইংলিশে একটা বড় অংশের ছেলে মেয়ে প্রথমেই কি ওটাকে বাদ দিয়ে দেবে, ঠিক আছে 10 নম্বর তো বাদ দিয়ে দিই, আমি 75-এর মধ্যে কন্টেন্ট করব। এই জায়গাটা সব থেকে বাজে হয়ে দাঁড়ায় সবার জন্য। মানে এই যে ভাবে যে আমি 75-এর মধ্যে বাকিদের সাথে কম্পিটিশনে যাব, যে এই জায়গাটা তার কাছে সব থেকে মারাত্মক ভুল। কিন্তু কেউ যদি এখানে, আমি খুব কম করে দিচ্ছি, 5 নম্বরে যদি নিয়ে আসতে পারে, তুমি একটা বিরাট পজিশন ওখান থেকে গেইন করে নিতে পারবে। কারণ 5-এর পর যদি সেটা 6 হয়, আবারও বলছি কয়েক হাজার ছেলে মেয়েকে পিছিয়ে দিতে পারবে। 6-এর জায়গায় যদি 7 হয়, মানে সেগুলো প্রশ্নার্থীর জায়গায় চলে আসছে। তাই বারবার বলবো, অ্যাভয়েড করো না, প্রবলেম রয়েছে মোকাবেলা করো, চোখে চোখ রেখে কথা বলো, এর একমাত্র উপায় হচ্ছে এটা। ইংলিশ তোমাকে ভয় দেখাচ্ছে, চোখে চোখ রেখে কথা বলো। স্যার আরো ভালো বলতে পারবেন, কিন্তু স্যার ক্লাস অলরেডি জয়েন করে গেছেন, স্যার সাবজেক্ট এক্সপার্ট রয়েছেন। 1.5 ঘন্টা মন দিয়ে শোনো। আবারও বলছি, সমস্ত কিছু, সমস্ত রকমের ডিস্ট্রাকশন নিজের থেকে বের করো, স্যারের কথাগুলো মন দিয়ে শোনো, 1.5 ঘন্টা ক্লাসটা মন দিয়ে করো, তোমার একটা বেস তৈরি হয়ে যাবে। আমি বলছি না আজকের ইংলিশ ক্লাস করার পর তুমি ইংলিশে পণ্ডিত হয়ে যাবে, সবকিছু জেনে যাবে, মানে আজকের পর আর ইংলিশে কোথাও কোনো কিছু অসুবিধা থাকবে না, আমি এই কথা বলছি না। কিন্তু আমি এটা বলতে চাইছি, আজকের ক্লাসের পর তোমার একটা বেস তৈরি হয়ে যাবে, যে যার উপর বেস করে তুমি ডিসিশন নিতে পারবে। অবশ্যই মন দিয়ে শোনো, কমেন্ট বক্সটা যেন অপব্যবহার না, এটা দেখো, মানে অপ্রয়োজনীয় কমেন্ট করো না। স্যার যেখানে ক্লাস শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করবো, এবং তারপর আমি সিক্রেট করবো, যা কিছু শেয়ার করে দেবো, এবং তোমরা যদি পারমিশন দাও তাহলে তার পরবর্তী বাকি কথাগুলো শেয়ার করতে পারি। একটু প্লিজ স্যারকে 1.5 ঘন্টা অ্যালাউ করবে এবং মন দিয়ে ক্লাসটা শোনো। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। গুড ইভিনিং স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? আচ্ছা, সবার কাছে দেখো, সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা একবার বলবে তো? সবার কাছে স্ক্রিনটা দেখা যাচ্ছে? আচ্ছা, ভেরি গুড। যদি কারোর কাছে স্ক্রিন না দেখা যায় তাহলে তারা একবার লেফট করে আবার জয়েন করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আজকে ঠিক আছে, ঠিক আছে। দেখো, তো আজকে আমরা যে ক্লাসটি করছি সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে, এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, আচ্ছা কেপি কনস্টেবল থেকে শুরু করে কেপি এসআই, কেপি কনস্টেবল, ঠিক আছে, আচ্ছা এক্সাইজ এসআই, এক্সাইজ কনস্টেবল, এই সমস্ত পরীক্ষাগুলো, ঠিক আছে, অর্থাৎ যেগুলো সমস্ত ডাব্লিউবি, টিআরবি আর কি যাকে বলে, ঠিক আছে, এই টিআরবি থেকে কন্ডাক্টেড হয়, এই সমস্ত পরীক্ষাগুলো কিন্তু আমরা নিয়ে আলোচনা করব। যারা এখানে এসআই পরীক্ষার্থী রয়েছে এবং কনস্টেবল পরীক্ষার্থী সবাই রয়েছে, তারা আজকে খুব ভালো করে মন দিয়ে ক্লাসটা শুনবে। কারণ দেখো, পরীক্ষার ক্ষেত্রে এই যে পরীক্ষাগুলো হয়, অর্থাৎ পুলিশের পরীক্ষাগুলো যেগুলো হয়, বা মানে ম্যাক্সিমাম স্টুডেন্টদের ভীতি থাকে হচ্ছে ইংরাজি,
যে স্যার ইংরাজিটা একদমই পারি না, ইংরাজিটা কিভাবে করব। তো দেখো, ইংরাজিটা তোমাকে পরীক্ষায় পাশ করতে হলে তো ইংরাজি করতে হবে, ঠিক আছে। এখন উপায় স্যার, এতদিন পর্যন্ত ইংরাজি পড়িনি, হঠাৎ করে ইংরাজি সিলেবাসে আছে এবং এগুলো হয়তো কোনোদিনও পড়িনি, বা আগে পড়ে থাকলেও সেগুলো খুব একটা ভালো করে পড়া হয়নি, এরকম কিছু। তো এই ইস্যুগুলো তোমার মানে তোমাদের ক্ষেত্রে শুধু নয়, এটা সবার ক্ষেত্রে এই ইস্যুটা আসে। হঠাৎ করে কেউ একদিনে ইংরাজি শিখে যায় এরকম ভাবে হয় না। এবার কি করতে হবে বলতো, আমাদের পরীক্ষাটা পাশ করতে হবে। তাহলে পরীক্ষাটা পাশ করার জন্য আমাদের কিছু ইংরাজিটা শিখে নিতে হবে। এবার এই ইংরাজি শেখার জন্য মানে ইংরাজি যে আমাদের সিলেবাসে রয়েছে, অর্থাৎ পরীক্ষাটা পাশ করার জন্য যেটুকু দরকার ইংরাজি শেখার, সেটুকু আমরা শিখে নিলেই কিন্তু পরীক্ষা পাশ করে যাব। এবার দেখো, বেশিরভাগ স্টুডেন্টরা কি করে, ইংরাজিটাকে শেখেই না, ঠিক আছে। তোমাদের যে অ্যাপ্রোচটা হবে যে হ্যাঁ স্যার ইংরাজিটা আমরা শিখবো, এবং এই ইংরাজির নাম্বারটা আমাদের কি হবে হচ্ছে আমাদের একটা এক্সট্রা প্রিভিলেজ দেবে। অর্থাৎ যদি আমাদের কাট অফটা হয়, সেই কাট অফটা যদি তোমরা দেখো, প্রিলিমিনারি যে কাট অফ এখন হচ্ছে, সেই কাট অফটা ছুতে গেলে ইংরাজির নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ অন্যান্য যে সাবজেক্ট আছে সেখানে যে নাম্বারটা হয়, তার সাথে যদি ইংরাজির নাম্বারটা তোমরা একটা ভালো মার্কস তুলতে পারো, তাহলে কিন্তু মানে অনেক অ্যাডভান্টেজ তোমরা কিন্তু পাবে। আর যেহেতু এখন সময় হচ্ছে ডাব্লিউবি কনস্টেবলের, আমরা দেখেছি একটা মাত্র পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, কোনো রকম মেন্স নেই। সেক্ষেত্রে দেখো প্রিলিমিনারি পরীক্ষাতে যেটুকু নাম্বার রয়েছে ইংরাজিতে, ঠিক আছে, সেই নাম্বারটাই যদি আমরা অ্যাচিভ করে নিতে পারি, একটু যদি পড়াশোনা করি, তোমরা যদি লাস্ট ইয়ারের প্রশ্নপত্র দেখো ভালো করে, একটু যদি সেভাবে কেয়ারফুলি পড়াশোনা করা যায়, তাহলে কিন্তু আমরা এখানে ভালো মার্কস অ্যাচিভ করতে পারবো। এবং যে নাম্বারটা আমাদেরকে কিন্তু কাট অফ মার্কসটা উতরে দিতে সাহায্য করবে। এবং যেহেতু এবার একটাই পরীক্ষা হচ্ছে ডাব্লিউবি কনস্টেবলে, যেহেতু কেপি কনস্টেবলে হচ্ছে প্রিলিমিনারি দুটোই আছে, সেই জন্য কি হয়, যেহেতু প্রিলিম নাম্বারটা মোটামুটি যদি আমরা কোয়ালিফাই করে যাই, মেন্সে একটা ভালো নাম্বার তোলার জায়গা থাকে। কিন্তু এবার যেহেতু ডাব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে প্রিলিমিনারি রয়েছে, শুধুমাত্র একটাই পরীক্ষা, প্রিলিমিনারি আর মেন্স বলে কিছু নেই, সেক্ষেত্রে কি হবে, এই প্রিলির যে হার্ডেলটা পার করতে গেলে কিন্তু ইংরাজির একটা মানে সাপোর্ট তোমার লাগবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে আমরা ক্লাসে দেখবো যে কিভাবে আমরা একটু ইংরাজিকে পড়লে বা বিগত বছরের প্রশ্নপত্রগুলোকে অধ্যয়ন করার পরে আমরা দেখতে পাবো যে কি স্ট্র্যাটেজি বা কি পদ্ধতি অবলম্বন করলে আমরা পরীক্ষাগুলি আর কি খুব ভালোভাবে পাশ করতে পারবো, ঠিক আছে। এবার ডাব্লিউপি এসআই বা এক্সআই এসআই এগুলোতে প্রিলিমিনারিতে ইংরাজি পাচ্ছি না, কিন্তু মেন্সে আমরা পাচ্ছি, সেখানে আমরা ডেসক্রিপটিভ ইংরাজি পাবো। এবার ডেসক্রিপটিভ ইংরাজিটাও আমি আলোচনা করবো আজকে, ঠিক আছে। ডেসক্রিপটিভ ইংরাজি যদি তোমরা ভালো করে লিখতে পারো, ঠিক আছে, তাহলে তোমরা ডাব্লিউপি এসআই এবং ডাব্লিউপি এক্সাইজ এসআই, কেপিএসআই এই পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে বা এই পরীক্ষাগুলো পাস করতে পারবে। সে ব্যাপারেও আমি ডিসকাস করব। তাহলে আজকের ক্লাসটা আমরা যেটা করব সেটা হচ্ছে এই ওভারঅল ডিসকাশন, অর্থাৎ যে ইংরাজি সিলেবাস যেটা রয়েছে, অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবলের সিলেবাস কি রয়েছে, কেপি কনস্টেবলের সিলেবাস কি রয়েছে, এক্সাইজ এসআই এক্সাইজ কনস্টেবলের কি সিলেবাস রয়েছে, সেই সমস্ত কিছু। আচ্ছা, সর্বোপরি ডাব্লিউবিএসআই মেন্স, ডাব্লিউবিএক্সআই মেন্স এবং তার সাথে কেপিএসআই মেন্স, এই সমস্ত কিছুর যে পরীক্ষাগুলো, ঠিক আছে, সেই পরীক্ষাগুলো ওভারঅল আমরা ডিসকাস করব ইংরাজি বিষয় নিয়ে। বাদ বাকি বিষয়গুলো তোমরা মানে অন্যান্য ক্লাসে করেছো এবং স্যার তোমাদের সাথে ডিসকাস করেছেন, আমরা আজকে ইংরাজি বিষয়টা নিয়ে আলোচনা করব। এবার দেখো, প্রথমে স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত একজন পরীক্ষার্থী, সেটা হচ্ছে প্রথমে সিলেবাসটাকে ভালো করে পড়াশোনা করা। সিলেবাসটাকে কুটিয়ে দেখার পরে যে আমার ইংরাজি এই বিষয়গুলো আমাদের রয়েছে, এইগুলো থেকে প্রশ্নপত্র আসে। এবার স্যার তাহলে এই যে বিষয়গুলো বলা হয়েছে বা সিলেবাস দেওয়া রয়েছে, সেখানে তো স্যার প্রচুর পরিমাণ মানে অনেক কিছু রয়েছে। তাহলে আমরা কি করে বুঝবো স্যার কোনটাকে বেশি করে জোর দেবো আর কোনটা কম জোর দেবো? এটা বোঝার উপায় হচ্ছে তোমাদের কি করতে হবে, তোমাদের ইউ হ্যাভ টু স্টাডি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। এই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা যে যত ভালো করে বুঝতে পারবে, তার কাছে কিন্তু তত বেশি পড়াটা ইজি হয়ে যাবে। বুঝে গেল? প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা হচ্ছে কিরকম বলতো, একটা লাইট হাউসের মতো, ঠিক আছে। মানে ধরো তুমি একটা পথ দিয়ে যাচ্ছ, তুমি ওই পথের মধ্যে কি কি অবস্টাকেলস আছে বা কি কি বাধা বিপত্তি রয়েছে, তুমি যদি না হেঁটে দেখো রাস্তাটায়, তুমি তো বুঝতে পারবে না। একই রকম ভাবে এখানেও তাই, যে এই পথে কি আমি যখন এগোচ্ছি, পড়তে শুরু করেছি, তো তখন পড়তে পড়তে যদি আমি হোঁচট খাই, সেই ব্যাপারটা কি ভালো হয়? নাকি আমরা প্রথম থেকে যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাকে ভালো করে দেখে নিই, ঠিক আছে, আমরা সিলেবাসটাকে ভালো করে পড়ে নিলাম, তারপর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলোকে দেখলাম, এক্সামিনার কোন কোন জায়গা থেকে প্রশ্ন করেছে, এরপরে আমাদের কি হবে, চলতে সুবিধে হবে।
এবার আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, আমরা প্রথমেই একটা পড়তে শুরু করি, যে একটা মোটামুটি ওই পরীক্ষাটা দেবো, আমরা সব পড়ে ফেলবো, এরকম একটা ডিটারমিনেশন নিয়ে পড়তে শুরু করি। এবার কি হয়, ওই যে অজানা পথে যখন তুমি এগোচ্ছ, তুমি জানো না পথটা কিরকম আছে, পথের মধ্যে কোনো বাধা বিপত্তি আছে কিনা, তুমি না জেনেই হেঁটে যাচ্ছ, তার মানে কি তুমি ব্লাইন্ডলি হেঁটে যাচ্ছ। তখন তোমার কি হবে, তুমি হঠাৎ করে হোঁচট খাবে। আর এই যে হোঁচটটা খেলেই তখন বলবে যে স্যার এই তো প্রচুর ব্যাপার, এ তো আমি এত ইংরাজি কি করে পড়বো। তখনই কি হবে, আমাদের মধ্যে একটা মানে একটা হতাশা চলে আসে, যে আমরা হয়তো আর পারবো না। বোঝা গেল? তো আমরা এইভাবেই পড়াশোনাটা করবো। এই জন্য আমি প্রথমেই তোমাদেরকে বলছি, আমরা প্রথমে সিলেবাসটাকে ভালো করে দেখবো, তারপরে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাকে খুব খুঁটিয়ে দেখবো। তার জন্য একটা সপ্তাহ আমি ব্যয় করবো। দেখার পরে খুব সুন্দর করে আমি দেখে নিলাম কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসছে, খুব সুন্দর করে খাতায় নোট ডাউন করে নিলাম, ঠিক আছে, এবং কোন কোন জায়গা থেকে কতগুলো প্রশ্ন আসে, কোন কোন টপিক থেকে কি প্রশ্ন আসে, এই পুরো জায়গাটা আমি যখন দেখে নিলাম, এরপরে যদি আমি বইটা খুললাম বা যে কোনো একটা মেটেরিয়াল খুললাম, পড়তে শুরু করলাম, তখন দেখবে তোমাদের রাস্তাটা কত মসৃণ। সেই রাস্তাটায় তোমাকে হাঁটতেও সুবিধা হবে, তোমার হেঁটেও ভালো লাগবে। বুঝতে পেরেছো? আজকের ক্লাসে আমরা যেটা করব, সিলেবাস তো আলোচনা করবোই, তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কি অ্যানালিসিস করা কিভাবে করতে হয়, সেই অ্যানালিসিসটা তোমাদের আমি ক্লাসে দেখিয়ে দেবো। যেটা আমি তোমাদেরকে বলছি করতে, সেটা আমরা ক্লাসে আজকে করবো। সেই জায়গাটা খুব সুন্দর করে আমরা বিশ্লেষণ করব, কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে, বা কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে, কতগুলো জায়গা আমাকে ফোকাস করে পড়তে হবে স্যার, আমরা কি সবটাই পড়বো কিনা, বইয়ের একদম প্রথম থেকে শেষ অব্দি পড়ে ফেলবো। ঠিক আছে, অনেকে আছে যে এরকম বইয়ের প্রথম থেকে শেষ অব্দি পড়ে ফেলেছে, তারপরেও পরীক্ষায় প্রশ্ন করতে পারছি না কেন? কারণ আমাদের আমাদের মস্তিষ্ক যেটা রয়েছে, এটাও তো একটা লিমিটেড স্টোরেজ আছে। তুমি যদি মানে ইনফরমেশন যদি, যে ইনফরমেশন গুলো খুব একটা কাজে লাগবে না, সেই ইনফরমেশন তোমার মাথায় বোঝাই করেছো, যত তুমি মাথাকে বোঝাই করেছো, তুমি তত ভুলতে শুরু করেছো। এবার কি হবে, যে সমস্ত জিনিসগুলো ইম্পর্টেন্ট জিনিস ছিল, সেই জিনিসগুলো তুমি ভুলে যাবে। তখন কি হবে, আস্তে আস্তে তুমি কনফিডেন্সটা তোমার লো হতে শুরু করবে, তোমার তখন হতাশা চলে আসবে। এই কারণে বলছি, মাথা স্টোরেজটাকে খালি রাখতে হবে। যতটা আমরা মোবাইলের ক্ষেত্রে কি করি বা ল্যাপটপের ক্ষেত্রে কি করি, যতটা স্টোরেজকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি, তাই না? যতটা খালি রাখার চেষ্টা করি। কেন খালি রাখার চেষ্টা করি? এই কারণেই, যাতে ফোনটা খুব স্মুথলি চলে। তাহলে তোমার মাথাকেও যদি আমরা সেইভাবেই যদি স্টোরেজটাকে ফাঁকা রাখি, তাহলে আমার মাথাটাও ঠিকঠাক করে চলবে, পরীক্ষার সময় ভালো পারফর্ম করতে পারবো। এটাই। তাহলে আমরা, আমাদের টার্গেট হবে কি হবে, আমরা কম পড়াশোনা করে, ঠিক আছে, ম্যাক্সিমাম নাম্বারটাকে আমরা নিয়ে আসতে পারো পরীক্ষাতে। সবার কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? যে আমরা কম পড়াশোনা করব, কিভাবে আমরা ম্যাক্সিমাম নাম্বার নিয়ে আসবো, সেই পদ্ধতি তোমাদেরকে দেখাবো। এবং তার সাথে আমি যখন তোমাদেরকে প্রশ্নপত্র মানে এই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলোর আলোচনা করব, মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তোমাদেরকে দেখাবো, যে আমি যে অ্যানালিসিসটা তোমাদেরকে দেখাচ্ছি, সেই অ্যানালিসিসটা কি সাইন্টিফিক কিনা, বা এটাই কি পরীক্ষায় কতটা কার্যকরী হবে, সেই জিনিসটাও তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন যখন আমি সলভ করবো, তখন তোমরা দেখে নিতে পারবে যে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে ওরকম ভাবে পরীক্ষায় এসছে। একই রকম ভাবে আমি যখন তোমাদেরকে এসআই যে পরীক্ষাগুলো হয়, সেই পরীক্ষার ডেসক্রিপটিভ পার্ট গুলো দেখাবো, সেগুলো তোমরা দেখবে যে কত অথেন্টিক মানে অথেন্টিক ভাবে প্রিপারেশন করলে, বা একদম স্মার্ট ওয়েতে প্রিপারেশন করলে, খুব কম সময়ে আমরা কিন্তু ভালো একটা নাম্বার অ্যাচিভ করে নিয়ে আসতে পারি। এই পুরো যে আর্ট, এটা একটা আর্ট, ঠিক আছে, এই আর্টকে আমরা শিখবো, ঠিক আছে, এই শিল্পটাকে আমরা শিখবো। বুঝেছো? তো ভালো করে সবাইকে একটু বলছি, যারা ক্লাস করছো, সবাইকে একটু অনুরোধ করছি, সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। যদি তোমাদের কোনো ডাউট থাকে, অবশ্যই আমি সেগুলো ক্লিয়ার করব। আশা করি তোমাদের কোনো ডাউট থাকবে না। এই যে সময়টা আমি একটু 1.5 ঘন্টা সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে, একটু মনোযোগ সহকারে সবাইকে শুনতে বলবো। এবং আশা করি আমার এই ক্লাসটা করার পরে যারা একদমই মনে হচ্ছে যে স্যার আমরা পারবো না কিছু, তারাও কিন্তু 1.5 ঘন্টা পরে বলবে স্যার আমরা পারবো। এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। হয়তো আজকে সবটা শিখে ফেলতে পারবো না ইংরেজি, যে কোন কোন টপিক গুলো, কিন্তু এইটুকু কনফিডেন্স তোমরা পাবে নিজেদের মধ্যে, যে আমরা স্যার পারবো করতে, আমরা শিখতে পারবো। এই কনফিডেন্সটা তোমাদের মধ্যে চলে আসবে। ঠিক আছে? তো সবাই একটু মনোযোগ সহকারে শোনো। তারপরে যদি তোমাদের সবকিছু ডিসকাশন করার পরে যদি কারো ডাউট থাকে, অবশ্যই আমি লাস্টে শুনবো, ঠিক আছে, কমেন্টে শুনবো এবং সেই উত্তরগুলো দেবো। ঠিক আছে? কিন্তু যখন আমি এগুলো পড়াচ্ছি, যদি কোনো অপ্রাসঙ্গিক কোনো জিনিসপত্র থাকে, সেগুলোকে এখন বলো না। ঠিক আছে? একটু মনোযোগ সহকারে সবাই একটু শোনার চেষ্টা করো। আচ্ছা,
প্রথমে কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষাটা আমি প্রথমে বলি, ঠিক আছে, তারপরে আস্তে আস্তে যাচ্ছি, ঠিক আছে। এলিজিবিলিটি এসব তোমরা দেখে নেবে, এলিজিবিলিটি এগুলো তোমরা জানো, আমি ডাইরেক্ট সিলেবাসটাই যাচ্ছি। আচ্ছা, দেখো এখানে যেটা হয় সেটা তোমরা জানো, সেটা হচ্ছে প্রিলিমিনারি এবং তারপরে হচ্ছে মেন্স। তাহলে প্রিলিমিনারি এক্সামটা হয় হচ্ছে 100 মার্কসের, ঠিক আছে, যেটা এমসিকিউ বেসড হবে তোমরা জানো। হ্যাঁ, আচ্ছা, প্রিলিমিনারিতে মোটামুটি দেখো যেটা স্ট্রাকচার আছে, ঠিক আছে, সেটা হচ্ছে এটা। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রিলিমিনারিতে কিন্তু আমরা এখানে ইংরাজিকে পাচ্ছি না, ঠিক আছে। যেখানে আমরা জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ এখানে 40 মার্কস পাচ্ছি, এখানে 30 মার্কস পাচ্ছি ম্যাথামেটিক্সে এবং রিজনিং এ 30 মার্কস, এটা হয়ে গেল। আচ্ছা, 1/4 নেগেটিভ, মানে 0.25 করে নেগেটিভ। এরপরে হচ্ছে আমাদের যে স্টেজটা, এটা হচ্ছে পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট, এবং তারপরে হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, হয়ে গেল। এরপরে যে জায়গাটা আসে তার জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে তোমরা এখানে সবটা পেয়ে যাবে, দেখে নেবে তোমরা পরে। আচ্ছা, এবার যদি আমরা চলে আসি ফাইনাল রিটেন এক্সামিনেশন, এখানটায় কি হচ্ছে স্যার, এখানে আমরা যদি একটু পরের দিকে যাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইংরাজির যে পরীক্ষা আছে, সে ইংরাজির বরাদ্দ নম্বর হচ্ছে কত, 10 মার্কস, ঠিক আছে। তাহলে 10 মার্কসের আমাদের পরীক্ষার ওয়েটেজ থাকছে, ঠিক আছে। তাহলে এইখানটাতে 10 মার্কসের এই জায়গাটা থাকছে। আচ্ছা, এবার যদি আমরা একটু পরের দিকে চলে যাই, ডব্লিউবি কনস্টেবলের দিকে চলে যাচ্ছি, ঠিক আছে। এইখানে আমাদের যেটা ছিল আগেও এরকম ভাবে আমাদের প্রিলিমিনারি আগে হতো এবং পরে মেন্স হতো, ঠিক আছে। যেটা এখন থেকে একটাই পরীক্ষা হয়, তোমরা জানো কম্বাইন পরীক্ষা হয়ে গেছে, যার জন্য একটাই তোমাদের কাছে মানে একটাই তোমার কাছে পরীক্ষা হবে, ঠিক আছে। তার জন্য কি ক্রাইটেরিয়া রয়েছে সেই জায়গাটাও তোমরা দেখতে পাচ্ছ এখানটাতে। আচ্ছা, এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে এই যে ম্যাক্সিমাম যে পরীক্ষাটা 8/85 আমাদেরকে এখানে থাকছে, ঠিক আছে। এবার দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে কি, আচ্ছা, এখানে তোমাদের একই রকম ভাবে যে রিটেন এক্সামিনেশনে আছে সেটা হচ্ছে কত নম্বর রয়েছে দেখো, ইংলিশের জন্য কিন্তু 10 মার্কস রয়েছে। এবার বুঝতেই পারছো যে মোটামুটি ভাবে এখনকার যে পরীক্ষাগুলো হচ্ছে, মোটামুটি আমাদেরকে একটা সেফ স্কোর রাখতে গেলে মোটামুটি জেনারেল ইউআর ক্যান্ডিডেটদের এই নাম্বারটা অ্যাচিভ করতে হচ্ছে। তাহলে কি হবে তাদের ক্ষেত্রে, যে ইন্টারভিউ যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা যদি একটু কমও পায়, তবুও তার কাছে কিন্তু একটা আশার আলো থাকবে যে না, আমি কিন্তু পাশ করে যাব। এবার যেটা হয়, আমি ধরে নিলাম যে তুমি এই সেগমেন্টে, অর্থাৎ এই জেনারেল অ্যাওয়ারনেস সেগমেন্টে, এই তিনটে সেগমেন্ট যেটা রয়েছে, আউট অফ 75 তুমি এখানটায় হয়তো 40 অ্যাচিভ করলে বা 45 অ্যাচিভ করলে ধরে নিল। এইবার এই 45 থেকে যদি জাম্প করতে হয় যে 56 বা 55-এ, এই অ্যারাউন্ডে যদি জাম্প করতে হয়, তাহলে বুঝতেই পারছো তো ইংরাজির নাম্বারটা কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমি তোমাদেরকে বলেছিলাম পরীক্ষায় পাশ করার জন্য পড়তে হবে। এইখানটায় তোমরা দেখতে পাচ্ছ যে পরীক্ষায় এই নাম্বারটা কত গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাহলে আমি যদি ধরে নিলাম যে যদি কেউ 50ও পেয়ে যায় এই তিনটে সেগমেন্টে, সেখানেও কিন্তু তার 6 নম্বর লাগছে ইংরাজি থেকে। এই সেগমেন্টটা যদি আমি একটু ভালো করে স্টাডি করে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপারই না যে এই পরীক্ষাটা পাশ করা, ঠিক আছে। এবং আমি তোমাদেরকে বলছি যে ইংরাজির প্রশ্নপত্র এখানে যেটা আসে, যদি একটু কেউ পড়াশোনা ভালো করে করে, আউট অফ 10 তারা কিন্তু 7 থেকে 8 নাম্বার অ্যাচিভ করে নিতে পারবে। আমি এটুকু তোমাদেরকে বলছি, যদি একটু ভোকাবুলারি কিছু মুখস্থ করে নেওয়া যায়, কিছু গ্রামাটিক্যাল রুল যেগুলো খুব শক্ত নয়, ঠিক আছে। অনেকেই মানে আগেই ভয় পেয়ে যায়, স্যার বিরাট কঠিন কঠিন ব্যাপার, কি করে আমরা রুল গুলো মুখস্থ রাখবো, এইসব ব্যাপার। কিন্তু দেখো সত্যি কথা বলছি, ঠিক আছে, আমি বারবার করে তোমাদেরকে বলছি যে এই ভয়গুলো অনেকেই দেখায়, কিন্তু আমি তোমাদেরকে এটুকু অ্যাসিওর করছি যে একটু এর জন্য এমন কিচ্ছু রকেট সায়েন্স নেই, ঠিক আছে। একটু পড়াশোনা করে নিতে হবে, তাহলে সবাই এখানে যারা রয়েছে, আমি সবাইকে অ্যাসিওর করছি যদি সবাই সেই এফোর্টটা দিতে পারে, সবাই তোমরা 7 থেকে 8 নম্বর অ্যাচিভ করতে পারবে, এটুকু আমি তোমাদেরকে বলছি, ঠিক আছে। কোনো নেগেটিভিটি নেই, কিচ্ছু নেই এর মধ্যে, কোনো রকেট সায়েন্স নেই, শুধুমাত্র একটু পড়তে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু এখানটাতে আরামসে তোমরা 7 থেকে 8 নম্বর অ্যাচিভ করে নিতে পারবে। যারা এখনো ভাবছো যে না স্যার এটা অ্যাচিভ করতে পারবো না, আমি তোমাদেরকে বলছি তোমরা অ্যাচিভ করতে পারবে। যখন আমি প্রশ্নপত্রগুলো সলভ করাবো তখন লিখলেই বুঝতে পারবে স্যার এত ইজি কোয়েশ্চেন, এরকম হয়তো মনে হবে অনেক। আবার অনেকের মনে হবে স্যার যারা একদমই যারা মানে ইংরাজি থেকে মানে ইংরাজি দেখলে হয়তো দৌড়ে পালিয়ে যায়, তাদের কাছে মনে হবে স্যার এটা অনেকটা হয়তো শক্ত প্রশ্ন, আমরা পারবো তো। কিন্তু আমি তোমাদেরকে বলছি অবশ্যই পারবে,
ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাপারটা ভালো করে দেখো। এরপরে ধরো কি রয়েছে তোমরা জানো, পিএমটি পিইটি এগুলো রয়েছে, ঠিক আছে। এরপরে মোটামুটি আমাদের লাস্ট হচ্ছে ইন্টারভিউর জায়গাটা থাকছে। এইবার এই আমি বলতে চাইছি, যত এই জায়গাটায় তুমি যত যদি মোটামুটি 56 বা 57 রেখে দিতে পারো, তাহলে কি হবে, এইখানে যদি কেউ একটু ইন্টারভিউতে কম হয়, তাহলেও তোমাদের সেই সাপোর্টটা, তোমরা ধরে নিলাম যে তুমি এখানে আউট অফ 15 5 পেয়েছো, তবুও তোমার কাছে কিন্তু একটা সাপোর্ট চলে আসবে। কারণ তখন তোমাদের ওই এক পরীক্ষা এবং ইন্টারভিউর ভিত্তিতেই তোমাদের সিলেকশনটা হয়, ঠিক আছে। তাহলে সেখানটাই হয়ে যাবে। তাহলে ইংরেজি নাম্বারটা কমে গেছে, কিন্তু তার ওয়েটেজ কিন্তু বেড়ে গেছে, এটুকু আমি তোমাদেরকে বলতে পারি। ইংরাজির ইংরাজির নাম্বারটা কমে যাওয়া মানে, ঠিক আছে, কাট অফটাও কিন্তু বেড়ে যাওয়া। অনেকের কাছে আছে, বারবার করে বলছি, ইংরাজি নাম্বার অনেকের কাছে, ইংরাজি অনেকের কাছে বিরাট মানে ভয়ের জায়গা। আবার অনেকে কিন্তু একটু পড়াশোনা করে দিতে পারলে ইংরাজি কিন্তু এমন একটা বিষয় যেটাই কিন্তু তুমি কয়েক সেকেন্ডে তুমি প্রচুর নাম্বার তুলে নিতে পারো, কয়েক সেকেন্ডে, ঠিক আছে। যেখানে কিন্তু তোমাকে ম্যাথ কিন্তু করতে হবে, করে ওটা সলভ করতে হবে, তারপরে তুমি নাম্বারটা পাচ্ছ। কিন্তু এখানে তুমি একবার দেখেই যদি করা থাকে, জানা থাকে, তাহলে উইথিন সেকেন্ড তোমরা কিন্তু আনসার করে বেরিয়ে যাবে। তোমরা বুঝতে পারছো, এই যে সুবিধাটা এখানে তোমরা কিন্তু পাবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, এক্সাইজ কনস্টেবলে আসি, একই রকম। এইবার হচ্ছে এক্সাইজ কনস্টেবলের ক্ষেত্রে এখানটায় কিন্তু একটা ইংরাজির একটা ভালো ওয়েটেজ থাকছে, ঠিক আছে। দেখো, আবার বলছি, প্রিলিমিনারি ক্ষেত্রে ওয়েটেজ না থাকলেও, ঠিক আছে, আমাদের কিন্তু মেন্সে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কেন থাকবে, এবার তোমাদেরকে বলি। আচ্ছা, ফাইনাল রিটেন এক্সামিনেশন দেখতে পাচ্ছ, এইখানে দেখো তোমাদের এখনো পর্যন্ত কিন্তু এখানে 30 মার্কসের একটা ওয়েটেজ ক্যারি করছে, ঠিক আছে। 30 মার্কসের একটা ওয়েটেজ কিন্তু ক্যারি করছে, এই জায়গাটা ভালো করে বুঝতে হবে। তাহলে এইখানে আমাদের ইংরেজি কিন্তু প্রচুর বাঁচিয়ে দেবে, ঠিক আছে, এখনো পর্যন্ত। তাহলে এই জায়গাটা খুব ভালো করে আমাদের করতে হবে। তাহলে আমাদের কাছে ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তিনটে পরীক্ষার জায়গাটা মোটামুটি আমরা যেটা পাচ্ছি সাম আপ করলে। আচ্ছা, এবার যদি আমি তোমাদেরকে দেখাই যে মোটামুটি সিলেবাসের কথা, যদি সিলেবাসে স্টিপুলেটেড সিলেবাস কি কি রয়েছে, এই হচ্ছে আমাদের মোটামুটি সিলেবাসে লেখা রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে সিলেবাসে লেখা রয়েছে। 1 নম্বর যেটা রয়েছে ইংরাজির ক্ষেত্রে, 1 নম্বর হচ্ছে স্পেলিং টেস্ট। আমি আসছি আরো বিস্তারিত এগুলোকে আলোচনা করব এবং দেখাবো তোমাদের কতগুলো প্রশ্ন এসছে এগুলো। স্পেলিং টেস্টের থেকে প্রশ্নপত্র আসে এবং সিলেবাসে আছে। তাই জয়নিংটা একটু ভালো করে বলবেন। বলতে কোন জয়নিং বলতো, মানে ইংরাজি জয়নিংটা? আচ্ছা, যাই হোক, ইংরেজি একদম বলবো, ঠিক আছে, বলে দেবো। স্পেলিং মিস্টেক রয়েছে, প্রথমে হচ্ছে স্পেলিং মিস্টেক আমাদের আছে, অর্থাৎ এই যে এটা হচ্ছে সিলেবাস, ঠিক আছে। স্পেলিং মিস্টেক অর্থাৎ দেখো তোমাদের স্পেলিং মিস্টেক বলতে দেখো এরকম ভাবে আসতে পারে যে ধরো কারেক্টলি স্পেলড ওয়ার্ড, একটা বলে হচ্ছে কারেক্টলি স্পেলড ওয়ার্ড মানে সঠিক বানানটি নির্বাচন করো। সঠিক বানান নির্বাচন করলে একটা থাকবে হচ্ছে কারেক্ট, আর 3টে থাকবে হচ্ছে ইনকারেক্ট, রং। আচ্ছা, যদি বলে যে বেঠিক বানানটি নির্বাচন করো, তখন কি করবে, বেঠিক বানান মানে একটা রং থাকবে আর 3টে কারেক্ট থাকবে। বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তাহলে স্পেলিং মিস্টেকটা করতে হবে। নাম্বার 2 হচ্ছে সাবস্টিটিউশন, মানে হচ্ছে এটাকে বলে এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশ আমরা বাংলায় পড়েছি, ইংরেজিতে হয়তো কখনো পড়িনি, একটু পড়ে নিতে হবে, একটু পড়ে নিলে এখান থেকে নাম্বার পাবো। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কমপ্লিশন অফ প্যাসেজ। দেখো, প্যাসেজ কমপ্লিশন মানে হচ্ছে এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে প্রশ্ন হয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে প্রশ্ন হয়, আর কিছুই, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কিছু প্রশ্নপত্র আসে, সেই জিনিসটা হচ্ছে কমপ্লিশন অফ প্যাসেজ বলা হয়, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মানে ধরো বললো যে একটা ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন দিল, ঠিক আছে। আচ্ছা, বললো যে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে প্রশ্ন দিল, এরকম কিছু কিছু প্রশ্নপত্র এখানে দেয়। আচ্ছা, 4 নম্বর হচ্ছে কি দেখো, ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, ঠিক আছে। তাহলে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস বলতে কি বোঝায়, বাগধারা, মানে ধরো প্রবাদ প্রবচন এবং বাগধারা, এই জিনিসটাকে বলে, ঠিক আছে। এবার কি এই জিনিসটা প্রবাদ প্রবচন বলতে কি বোঝায় স্যার, যে ধরো এই যে আমরা বাংলায় পড়তাম, ঠিক আছে, বাংলায় আমরা পড়েছি বাগধারা পড়েছি, ঠিক আছে, অষ্টরম্ভা, ঠিক আছে, তাসের ঘর, ঠিক আছে, এরকম কিছু পড়েছি। এখানেও কিছু এরকম কিছু ইডিয়ামস বা ফ্রেজেস আসে, সেখান থেকে প্রশ্নপত্র হয়েছে। নাম্বার 1 2 3 4 5 6। আচ্ছা, সেন্টেন্স,
দেখো সেন্টেন্স বলতে, দেখো বললো যে একটা সিম্পল সেন্টেন্স বললো, এটা কি সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স নাকি কম্পাউন্ড সেন্টেন্স, এটা বুঝতে তোমরা মানে খুঁজে বের করো, এরকম কিছু বললো। আচ্ছা, সেন্টেন্স কমপ্লিশন এটাও হচ্ছে ওই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতোই সেন্টেন্স কমপ্লিশন, সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে, এই আর কিছু না। আচ্ছা, এরপরে হচ্ছে কারেকশন অফ এরার্স। ধরো একটা সেন্টেন্সে কতগুলো এরার রয়েছে, এরারটা হচ্ছে কি ভুল আছে, এই ভুলটা তোমাকে দুটো, দেখো দুটো জিনিসের মধ্যে থেকে আসে, একটা হচ্ছে এরার কারেকশন আসে আর একটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আসে, কোথায় ভুল আছে। ঠিক আছে, এই দুটো জিনিস এখান থেকে খুঁজে বের করতে হয়, আর কিছুই না। তাহলে কারেকশন অফ এরার্স আর ইমপ্রুভমেন্ট এই জায়গাটা একটু করতে হবে। এই ফিল্ডটা হচ্ছে পুরোপুরি একটা গ্রামারের জায়গা, একটু গ্রামারের জন্য টুকটাক শিখে নিতে হবে, গ্রামার এখান থেকে একটু টুকটাক শিখে নিতে হবে। এরপরে হচ্ছে কি ট্রান্সফরমেশন, মানে ট্রান্সফরমেশন মানে এগুলো এক জায়গা থেকে অন্য ইয়েতে রূপান্তর। ঠিক আছে, বলা হলো যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হবে। মানে ধরো তোমাকে একটা অ্যাসার্টিভ মানে হচ্ছে ধরো একটা বিবৃতিমূলক বাক্য। ঠিক আছে, রাম রাম স্কুলে যায়, তাহলে এখানে প্রশ্ন করতে হবে কি হবে, রাম কি স্কুলে যায়, এরকম একটা প্রশ্ন করতে হবে, এটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। আচ্ছা, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, এটা কি হচ্ছে স্যার, এটা হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ। স্যার এ তো প্রচুর সিলেবাস, আসছি, এত সিলেবাস নয়, আমরা দেখবে এরপরে যেটা যে পদ্ধতি অবলম্বন করে পড়াশোনাটা করব, দেখবে সিলেবাসটা অনেক কমে গেছে, এটা সিলেবাসে দেওয়া রয়েছে। কিন্তু এখান থেকেই প্রতি বছর কি প্রশ্ন সব হয় স্যার, সবগুলোকে আমাদের পড়তে হয় তাও নয়। ঠিক আছে, মানে আমাদের জার্নি হবে হচ্ছে, যদি একটা বইতে 30 থেকে 40টা টপিক থাকে, তার মধ্যে থেকে যদি সিলেবাসে থাকে হচ্ছে 20টা টপিক, আমরা এই টপিকটাও পড়বো না, এই টপিক থেকে আমরা জাম্প করবো হচ্ছে স্যার 7 থেকে 8টা টপিকে, কিভাবে করবো সেটা তোমাদেরকে দেখো। ঠিক আছে, এত পড়তে হবে না, 30-40টা কেউ পড়তে পারে স্যার, সত্যিই তো তাই, এতগুলো পড়তে পারে, একটা বইতে এত কিছু আছে, এত কিছু পড়া সম্ভব নয়, ঠিকই তো। তাহলে স্যার কি এই 20টা টপিক দিয়ে দিয়েছি এটা পুরো পড়ে ফেলবো না, আমরা এইখান থেকে কিভাবে 7 থেকে 8টা টপিক আমরা করবো সেটা তোমাদেরকে আমি দেখাবো, তাহলে ব্যাপারটা বুঝে যাবে। ঠিক আছে, এবার এবার কি দেখো সাবস্টিটিউশনটা করে ফেলেছি। আচ্ছা, কমপ্লিশন অফ প্যারাগ্রাফস, প্যারাগ্রাফ কমপ্লিশন, যেটা ধরো কি করতে হয় যে ক্লোজ টেস্ট, মানে ধরো একটা ক্লোজ টেস্ট বা কিছু, ঠিক আছে এরকম কিছু, তো এরকম বিভিন্ন রকম আসে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো জয়নিং সেন্টেন্সেস, যেটা একজন বলছিল জয়নিংটা করতে হবে স্যার, এটা জয়নিংটা কিছুই নয় গো। ঠিক আছে, মানে কিছু ধরো জয়নিংটার জন্য আমাদের একটুখানি ক্লজটা শিখতে হয়, এই ক্লজের ওপরেই জয়নিংটা অ্যাকচুয়ালি হয়। ঠিক আছে, এটা নিয়ে বিরাট কিছু ভয় পাওয়ার দরকার নেই, এটা একটু শিখে নিলেই পারবে, বা শেখানো হবে, ক্লাসেও আমি শিখিয়ে দেবো, তারপরে তোমাদের কোনো অসুবিধা হবে না। জয়নিং অফ সেন্টেন্সেস, এখান থেকেও কিছু প্রশ্নপত্র মাঝে মাঝে আসে, তো বিরাট কিছু এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে কারেকশন অফ সেন্টেন্স, মানে ওই যে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, যেটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বললাম এইটা। আচ্ছা, ইমপ্রুভমেন্ট সেন্টেন্সের এটাও হয়, বা কারেকশন অফ সেন্টেন্স একই রকম জিনিস। আচ্ছা, এরপরে সিনোনিম, সিনোনিম মানে সমার্থক শব্দ, মানে ধরো বললো যে ভালো, ভালোর একটা সিনোনিম বললো, একই মানে ভালোকে আবার অন্য কোন শব্দ দিয়ে আমরা প্রতিস্থাপন করতে পারি সেই জিনিসটা। আচ্ছা, এবার হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন মানে হচ্ছে কি একটা, মানে প্রেপোজিশন তোমরা সবাই জানো। ঠিক আছে, ওই মানে গতে ধরা কিছু প্রেপোজিশনই আসে পরীক্ষাতে, পুলিশের পরীক্ষাতে। ঠিক আছে, যে আমরা বাই দিয়ে, ওই যে ঘড়ি দেখে বলো তো কটা বাজে, তাহলে ঘড়ি দেখে বলতে বলতে গেলে বাই মাই ওয়াচ। ঠিক আছে, তো এরকম কিছু, এই বাই বা অন কোথায় হয়, কোথায় ইন হয়, এরকম কিছু, আর কোথায় কোন শব্দের পরে কোন প্রেপোজিশনটা বসে, সেই জিনিসটা একটু টুকটাক আসে। তো এটা আমরা মুখস্থ করে নিলে আরামসে এখান থেকে নাম্বার অ্যাচিভ করতে পারবো, এটা নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স, এইটা একটুখানি ভালো করে করতে হবে স্যার। এটা কি স্যার, আমরা যেটা চিনি সেটা হচ্ছে, আমরা যারা পুলিশে পরীক্ষা দিই তারা এই টপিকটাকে চেনে হচ্ছে পিকিউআরএস বলে, ভালো করে বলছো পিকিউআরএস। ঠিক আছে, তো পিকিউআরএস বলে টপিকটা চেনো তোমরা, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট বলা হয়, এটা কঠিন ভাষায় সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, সহজ ভাষায় যারা আমরা সবাই বুঝতে পারি সেটা হচ্ছে পিকিউআরএস। পিকিউআরএস থেকে মানে কিছু পরীক্ষা, যেমন 2021-এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে, বা 21-এর পরীক্ষা মেন্সে যখন হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তখন মেন্সে কিন্তু একটু পিকিউআরএস থেকে একটু কোশ্চেন বেশি আসতো। ঠিক আছে, বেশি দিয়েছে কয়েক বছরে, আবার কিছু বছরে দেখেছি আমরা প্রভার্স থেকে একদম ভরিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এরকম কিছু কিছু বছর এরকম হয়, তো তার জন্য একটু তৈরি করে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আগেই বলেছি, এটা নিয়ে আলো বলার কিছু নেই, আর স্পটিং এরার্সটাও বলেছি। তো এই হচ্ছে এত কিছু আমাদের দিয়ে দিয়েছে আমাদের সিলেবাসে। এইবার আমি তোমাদের কি বললাম যে এতগুলো না করে আমরা কি হবে স্যার, কয়েকটা টপিকের মধ্যে আমরা প্রিপারেশনটা করতে পারবো, আমি একটু তোমাদেরকে পরে বলছি। ঠিক আছে, আচ্ছা,
এসআইএর যে জায়গাটা আমি পরে আসছি, মেন্সের জায়গাটা, ঠিক আছে। প্রিলিমিনারি তোমরা জানো, সেটুকু এখানে লেখা রয়েছে, 200 মার্কসের হয়। আচ্ছা, মেন্সে কি থাকে না থাকে এটা আমি একটু একটু পরে আসছি, ঠিক আছে। তো মেন্সের জায়গাটা আমি অবশ্যই আলোচনা করছি, ঠিক আছে। এখানে দেখতেই পাচ্ছ, আমি জাস্ট এখানে একবার তোমাদেরকে বলে যাচ্ছি কি কি আছে। এইটা হচ্ছে প্রিলিমস এবং ফাইনাল কম্পিটিটিভ এক্সাম। এই যে এখানে দেখো, দেখতে পাচ্ছ যে ইংরাজির জন্য যেটা এখানে বরাদ্দ থাকে, পেপার 1-এ থাকে হচ্ছে কি মেন্সে, এটা মেন্সে অবশ্যই, কারণ প্রিলিতে যেহেতু ইংরেজিটা নেই তাই জন্য আমি আর বলছি না ওখানটাতে। মেন্সে আমরা দেখতে পাচ্ছি যে পেপার 2 দেখতে পাচ্ছ ইংরাজি রয়েছে। এখানে কিন্তু 50 নম্বর রয়েছে পরীক্ষা, 1 ঘন্টা সময় থাকে, ঠিক আছে। এই জায়গাটার জন্য কিন্তু প্রথম থেকেই তৈরি হতে হবে। আমরা কিন্তু প্রিলি এবং মেন্স উভয়ের প্রিপারেশন প্রথম থেকেই নেব, ঠিক আছে। এইখানটাই করতে হবে ভালো করে। আচ্ছা, এইবার স্যার পেপার 2-তে ইংরাজিতে কি কি থাকে একটু আমরা দেখে নিচ্ছি। দেখো, একদম তোমাদের জন্য লিখে রেখেছি কোন টপিক থেকে প্রশ্ন মানে আসে, সেটাও আমি লিখে রেখেছি। প্রথমে আসে হচ্ছে নিউজ পেপার রিপোর্ট, ঠিক আছে। এই যে নিউজ পেপার রিপোর্টটা কি স্যার, ঠিক আছে, সেই জিনিসটা, ঠিক আছে। নিউজ পেপার রিপোর্ট থেকে প্রশ্ন হয়। দেখো, দু রকম রিপোর্ট হয়, রিপোর্ট রাইটিং দু রকম হয়, ঠিক আছে। স্যার বহুত দিন লিখিনি, সেই ক্লাস 10-এর পরে তো রিপোর্ট লিখিনি, লিখিত ব্যাপার, একদম সত্যি কথা, অভ্যাস নেই, ঠিক আছে। সেই অভ্যাসটাকে একটু ফিরিয়ে আনতে হবে, আর কিছুই। সেই অভ্যাসটা যেটা ছিল লেখার অভ্যাস, সেই লেখার অভ্যাসটাকে একটু পেনটাকে আবার ধরতে হবে এবং লিখতে শুরু করতে হবে, এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো দু রকম রিপোর্ট আমাদের হয়। একটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট, ঠিক আছে, যেটা দেখবে একদম তোমরা যদি কোনো একদিন, যদি কোনো দিন পেপার দেখে থাকো, ঠিক আছে, কোনো বাংলা পেপার হোক বা কিছু, ঠিক আছে। তো এরকম এরকম যদি কোনো কিছু দেখে থাকো, ঠিক আছে, তো না না এত কিছু করতে হবে না, ঠিক আছে তুতুল, এত কিছু করতে হবে না, আমি একটু পরে আসছি। সবটা দেখতে হবে, এত কিছুই পড়তে হবে না, অনেক কম পড়তে হবে, অনেক কম পড়েই আমরা 10 নম্বর অ্যাচিভ করতে পারবো, ঠিক আছে। এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। তো ব্যাপারটা দেখো, নিউজ পেপার যদি তোমরা, যদি কেউ দেখে থাকো যে এরকম নিউজ পেপারটা খুলে প্রথম পাতায় যদি তোমরা দেখো, দেখবে একটা লেখা থাকে, ওই নিজস্ব সংবাদদাতা দিয়ে লেখা থাকে, যে ধরো একটা মুখোমুখি সংঘর্ষ বা দুটো গাড়ির মুখোমুখি সংঘর্ষের জন্য এতজন মৃত্যু হয়েছে, এরকম কিছু লেখা থাকে, ঠিক আছে। বা ধরো দেখা যাচ্ছে যে ওখানে একটা দুর্ঘটনা, ওই ধরো একটা বিল্ডিং এর আগুন লেগে গেছে, প্রচুর মানুষ মারা গেছে, একদম দেখেছো সবাই, ঠিক আছে, এতজন মানুষ মারা গেছে। তো এই রিপোর্ট গুলো হচ্ছে কি, উপরে দেখবে নিজস্ব সংবাদদাতা লেখা থাকে, এই রিপোর্ট গুলোকেই বলা হয় হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। মানে নিউজ পেপারে যে রিপোর্ট গুলো বেরোচ্ছে, যে কোথাও একটা আগুন লেগে গেছে, তাহলে ফায়ার হয়ে গেছে, ঠিক আছে, আগুন হয়ে গেছে, আগুন লেগে গেছে, ঠিক আছে। আচ্ছা, কখনো দেখবে যে কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, আচ্ছা, কখনো বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, কখনো দেখা যাচ্ছে একটা কোনো লরি অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, কখনো দেখা যাচ্ছে এরা কার অ্যাক্সিডেন্ট ঘটেছে, আচ্ছা, কোনো মানুষ দেখা গেল মানে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই বিভিন্ন টাইপের যে সমস্ত রিপোর্ট গুলো হয় তাকেই বলা হয় হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। আর আরেকটা রিপোর্ট থাকে, সেটার নাম আমি একটু বলে দিচ্ছি, এটা নিয়ে জানার খুব বিস্তারিত দরকার নেই কিছু। সেটা হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট, যেটা তোমাদের পরীক্ষায় একদমই, মানে এসআই পরীক্ষাতে একদমই আসে না, ঠিক আছে। তাহলে নিউজ পেপার রিপোর্ট একটা পরীক্ষায় আসে, সেটা আমাদের একটাই থাকে, ঠিক আছে, একটা। আচ্ছা, 10 নম্বরের থাকে এবং 10 নম্বর, ঠিক আছে, একটাই থাকে, 10 নম্বর লিখতে হয়। এবার কি কোনো কোনো বছরে দেখা যাচ্ছে যে স্যার এখানে কি করছে, কোনো কোনো বছরে এই পরীক্ষায় একটা জিনিস করছে, সেটা হচ্ছে নিউজ পেপার রিপোর্টটা লিখতে হচ্ছে, অথবা প্রেসি। যেমন এই যদি তোমরা 2026 সালের মেন্সের প্রশ্ন দেখো, ঠিক আছে, 2026-এর একদম 2026 এর প্রশ্ন দেখো, 2026 এর মেন্সের প্রশ্ন দেখো, সেখানে কিন্তু এই স্টাইলেই প্রশ্ন করেছে, যে 1 নম্বরে একটা রিপোর্ট রাইটিং দিয়েছিল, ঠিক আছে, রিপোর্ট রাইটিং দিয়েছিল, কি রিপোর্ট রাইটিং দিয়েছিল স্যার, একটা নিউজ পেপার রিপোর্ট, যেটা হচ্ছে ড্যাকোইটির ওপর, মানে ডাকাতির ওপর, ঠিক আছে, ডাকাতির উপরে দিয়েছিল, ঠিক আছে, সেটা লিখতে হয়েছিল। তার পয়েন্ট দেয়া ছিল, এর পয়েন্ট দেয়া থাকে রিপোর্টের, অবশ্যই পয়েন্ট দেয়া থাকে, অথবা অর দিয়ে লেখা ছিল একটা প্রেসি রাইটিং। দেখো, প্রেসি রাইটিংটা নিয়ে আমরা কোনোদিনই মনে হয় আমরা একাডেমিকে পড়িনি, এবার সবাই তোমরা না জানাই স্বাভাবিক। প্রেসি রাইটিংটা হচ্ছে একটা প্যাসেজ দেয়া থাকবে, এরকম ধরো মোটামুটি ধরো 200 শব্দের একটা প্যাসেজ দেওয়া থাকলো বা 100 শব্দের একটা প্যাসেজ দেওয়া থাকলো, কি করতে হবে, এর 1/3 করতে হবে, 1/3, 1/3 করতে হবে, ঠিক আছে, 1/3 লিখে দিতে হবে, তাহলে এই ব্যাপারটা হয়ে গেল, ঠিক আছে।
খুব একটা বিরাট কঠিন কিছু না, এর একটা টাইটেল দিতে হবে সুন্দর করে, ঠিক আছে, আর তারপরে একটা কি করতে হবে, ওই মোটামুটি 1/3 অংশে মানে 66টা ওয়ার্ডে ওটা লিখে দিতে হবে। এই হচ্ছে আমাদের কাজ। এর জন্য আমরা কি পাচ্ছি, 10 নম্বর পাচ্ছি, ঠিক আছে। তাহলে 10 নম্বরের এই প্রেসি অথবা রিপোর্ট একটা আসে। আচ্ছা, নাম্বার 2 যেটা রয়েছে সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা কি স্যার, একটা মানে ট্রান্সলেশনটা আসে হচ্ছে 10 নম্বর, ঠিক আছে। 10 নম্বরে যদি তোমরা দেখো, 10 নম্বরে দুটো আসে আমার, ঠিক আছে। কোনো বছর একটা, কোনো বছর দুটো, ঠিক আছে। কোনো বছর একটাও আসে, কোনো বছর দুটো থাকে। যদি একটা হয় তাহলে একটাই হচ্ছে, যদি আসে তাহলে এটা 20 নম্বরের হবে। আর যদি দুটো আসে তাহলে 2 × 10 হবে। এই হচ্ছে ব্যাপার, টোটাল হচ্ছে এখানটায় 20 নম্বর থাকবে। তাহলে এখানে 10 নম্বর বেরিয়ে গেল, এখানে 20 নম্বর বেরিয়ে গেল, হয়ে গেল আমাদের জায়গাটা। এইবার হচ্ছে লাস্টের একবার সেগমেন্টে থাকে, সেটা হচ্ছে দেখবে 3 নম্বর, তিনের দাগ থাকবে, তিনের দাগ করে সেখানে কি থাকবে স্যার, একটা থাকবে হচ্ছে কি, দুটো একটা থাকবে কখন, এই যে দেখো দিয়ে দিয়েছি মেক সেন্টেন্স, মানে বাক্য গঠন করতে হবে, বাক্য রচনা করতে হবে। কি হবে স্যার, বাক্য রচনাটা কোনো কিভাবে করবো, অনেকদিন তো করিনি। দেখো, বাক্য রচনা করিনি অবশ্যই, তাহলে এখানে কোথা থেকে বাক্য রচনা করতে হবে, দেখো এই যে মেক সেন্টেন্সের গল্পটা হয়, সেটা হচ্ছে আমরা এর জন্য কি করি, এর জন্য আমরা এই ডব্লিউপি কনস্টেবল কিংবা এক্সাইজ কনস্টেবল, এই এক্সাইজ মেন্স, আচ্ছা কেপি মেন্স, কেপি মেন, এক্সাইজ মেন এবং ডব্লিউপির যে পরীক্ষাটা হবে, ঠিক আছে, একটাই পরীক্ষা। এই 3টে পরীক্ষাতে আমরা ইডিয়মস এন্ড ফ্রেজেস জিনিসটা পড়ি, ইডিয়মস এন্ড ফ্রেজেস জিনিসটা পড়ি। ওই ইডিয়মস এন্ড ফ্রেজেস এর ভিত্তিতেই আমাদের এখানে এরকম কিছু ইডিয়াম দেয়া থাকবে। যেমন আগের বছরই আমি বলি তোমাদের কিরকম ছিল, বোল্ট ফ্রম দ্য ব্লু, ধরো এরকম বললো বোল্ট ফ্রম দ্য ব্লু, মানে বিনা মেঘে বজ্রপাত, ফ্রম দ্য ব্লু, এরকম একটা দিয়ে দিল এবং বললো যে এটা নিয়ে একটা বাক্য রচনা করতে হবে। তাহলে বোল্ট ফ্রম দ্য ব্লু মানে বিনা মেঘে বজ্রপাত, এটা দিয়ে একটা বাক্য রচনা করতে হবে, ঠিক আছে। আচ্ছা, বললো হচ্ছে গাঁজাখুরি গল্প, কক অ্যান্ড বুল স্টোরি, কক অ্যান্ড বুল স্টোরি মানে এটা গাঁজাখুরি গল্প, মানে যেটা কোনো বিশ্বাসযোগ্য নয়। আচ্ছা, তারপরে দিয়েছিল হচ্ছে ধরো পার্ট অ্যান্ড পার্সেল, পার্ট অ্যান্ড পার্সেল মানে হচ্ছে যেটা খুবই মানে খুবই মানে কি বলবো যে অবিচ্ছেদ্য, যেটাকে আমরা কখনো কোনোভাবেই এটাকে বাদ দিতে পারি না, ঠিক আছে। মানে ধরো এই যে বললাম যে আমাদের পড়াশোনা, মানে পড়াশোনা হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ ইয়ার লাইফ, তাহলে এটা হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল, মানে একদম অবিচ্ছেদ্য অংশ। আচ্ছা, দিয়েছিল হচ্ছে ওয়াইল্ড গুস চেস, ওয়াইল্ড গুস চেস মানে হচ্ছে ব্যর্থ প্রচেষ্টা, ঠিক আছে, যে তুমি চেষ্টা করছো ওই ওকে ধরার জন্য, তুমি ধরতে পারবে না, এটা ব্যর্থ প্রচেষ্টা। আচ্ছা, ফিশ আউট অফ ওয়াটার, ফিশ আউট অফ ওয়াটার মানে মাছ জল থেকে বেরিয়ে গেছে, মাছ জল থেকে বেরিয়ে গেছে মানে কি, তিরিং বিরিং করে লাফাবে, তো তার মানে একটা সমস্যা সৃষ্টি করবে। তাহলে যখন কোনো সমস্যা সৃষ্টি হয় তখন তাকে বলা হয় ফিশ আউট অফ ওয়াটার। এই হচ্ছে 5টা ধরো এরকম দিয়েছিল 2026-এই। এটা দিয়ে কি করতে হবে, তোমাকে একটা বাক্য রচনা করতে হবে, তাকে বলে মেক সেন্টেন্স। এই মেক সেন্টেন্স থেকে আমাদের 5টা মেক সেন্টেন্স করতে হবে, 2 নম্বর করে থাকবে, এর জন্য 10 নম্বর হলো, ঠিক আছে। সিনোনিম, সমার্থক শব্দ, সমার্থক শব্দ 5টা থাকবে। এটাও কিন্তু আমরা প্রিলিমিনারিতে পড়ছি, এটা কিন্তু প্রিলিতেই পড়ে রাখছি, এটা আমরা কিন্তু প্রিলিতেই পড়ে রাখছি, ঠিক আছে। সিনোনিম থেকে 5টা প্রশ্ন থাকবে, 1 করে 5 নম্বর। আর একটা হচ্ছে ফ্রেজ মিনিং, এই যে ফ্রেজের মিনিং থেকেও 5টা প্রশ্ন অনেক সময় দেয়। কোনো ফ্রেজ কোনো বছর মেক সেন্টেন্সটা অন্যভাবে দেয়, আবার কোনোভাবে হচ্ছে ফ্রেজ দিয়েও দেয়, আবার ফ্রেজটা আলাদা করেও থাকে, এটাও দেখা গেছে, ঠিক আছে। 5 নম্বরে ফ্রেজ থাকে। আচ্ছা, আবার দেখা গেছে এর আগের বছর মানে 2026-এ কি করেছে, এই প্রশ্নপত্রটা একটু অন্যরকম ছিল, সেটা হচ্ছে যে ওরা মেক সেন্টেন্সটাকে রেখেছিল, ঠিক আছে, মেক সেন্টেন্সটাকে রেখেছিল আর বাদ বাকিটা রাখেনি, ঠিক আছে। এটা করেছিল, ওরা করেছিল হচ্ছে এই মেক সেন্টেন্সটা করেছিল, আর তারপরের দাগে হচ্ছে করেছিল হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, FIB, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছিল উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করেছিল এই, ঠিক আছে। যেটা এটাও কিন্তু আমরা এই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন যেটা রয়েছে এটাও আমরা প্রিলিমিনারির জন্য পড়ে রাখবো, ঠিক আছে। সুতরাং এগুলো কিন্তু আমাদের প্রিলিতেই হয়ে যাবে, এটুকুনি কোনো চিন্তা নেই। এই হচ্ছে আমাদের এখানকার মেন্সের জায়গা, এই হচ্ছে টপিক, বুঝতে পেরেছো, আশা করি সবার কাছে ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, এক্সাইজ এসআই এর ক্ষেত্রেও তাই, এক্সাইজ এসআই এর ক্ষেত্রে আমরা যদি একটু চলে আসি, সেখানেও দেখতে পাবো একই একই জিনিস। এই যে পেপার 2-তে 30 মার্কস দেখতে পাচ্ছি, এই যে মানে 50 মার্কস 1 ঘন্টা, একই জিনিস। আচ্ছা, এখানেও তোমরা দেখতে পাচ্ছ কি কি থাকছে, এই যে একটা রিপোর্ট রাইটিং 15 নম্বর থাকছে, ঠিক আছে, যেটা আমরা দেখেছিলাম ওখানটায় কি ছিল, ওখানে আমাদের কিন্তু 10 নম্বর ছিল,
ওখানে আমাদের একটাই লিখতে হবে 10 নম্বর ছিল। আচ্ছা, এখানে 15 নম্বর রিপোর্ট রাইটিং। আচ্ছা, প্রেসি রাইটিংটা আলাদা করে থাকে 10 নম্বর, একটা লিখতে হবে 10 নম্বর। আচ্ছা, মেক সেন্টেন্স ওখানেও থাকছে, এখানেও 5 নম্বর থাকছে। সিনোনিম সমার্থক শব্দ ওখানেও থাকছে, এখানেও 5 নম্বর থাকছে। আচ্ছা, ট্রান্সলেশন ওখানেও থাকছে, এখানেও থাকছে 15 নম্বর। এই টোটাল হচ্ছে আমাদের 50 নম্বরের এখানে পরীক্ষায় প্রশ্ন হচ্ছে। তাহলে একই রকম প্রিপারেশন, একই রকম জিনিস, ঠিক আছে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে যে এইখানটা তার মানে কেপিতেও কিন্তু কেপিএসআই এর ক্ষেত্রেও কিন্তু এই একই জিনিস, যেটা হচ্ছে ডাব্লিউপিএসআই তে দেখলাম একই রকম প্যাটার্নেই প্রশ্ন হয়, সেই জন্য আমি ওটা একসাথে লিখে দিয়েছি। আচ্ছা, এবার কেপি এবং ডাব্লিউপিএসআই এর যে ইংলিশের জায়গাটা, এই যে জায়গাগুলো আমি অলরেডি বলেছি, এটা নিয়ে আমি বলছি না। এবার আমরা চলে যাই, যদি আমরা একটু এইবার তোমাদেরকে যেটা বলছিলাম যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস, না ফর্মাল ইনফর্মাল রিপোর্ট হয় না, রিপোর্টটা হচ্ছে ওটা তুমি যেটা বলছো সেটা ফর্মাল আর ইনফর্মাল হচ্ছে লেটার হয়, লেটার রাইটিংটা এখানে নেই। ফর্মাল ইনফর্মাল নয়, রিপোর্ট রাইটিং দুরকম হয়, একটা হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট, একটা নিউজ পেপার, ঠিক আছে। তো আমাদের এই পরীক্ষায় যেটা আসে সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা তোমার নিউজ পেপার রিপোর্টই আসে, কোনো এডিটোরিয়াল রিপোর্ট আসে না। আর ফর্মাল ইনফর্মাল যে লেটারটা ওটা লেটারের ক্ষেত্রে হয়, ঠিক আছে। তো সেটা আমাদের পরীক্ষায় এখানে আসে না। আচ্ছা, এবার যদি আমরা একটু অন্যান্য জায়গা দেখি, এবার আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে সিলেবাসটাকে আমাদের ভালো করে চর্চা হয়ে গেছে, ঠিক আছে। এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি স্যার, সিলেবাস দেখার পরে এবার আমরা দেখবো যে এইবার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা আমরা দেখবো, আমাদের চোখের সামনে আছে। এইবার আমি অ্যানালিসিস করছি, আমি তোমাদেরকে এই অ্যানালিসিসের পার্টটা আমি করে দিয়েছি, তোমাদেরকে করতে হবে না কষ্ট করে, ঠিক আছে। এবার যারা বলছিল না স্যার এত কিছু করতে হবে সিলেবাসে, দেখো এবার সিলেবাস থেকে আমি বললাম আমাদের বইতে রয়েছে 30 থেকে 40টা টপিক, সেখান থেকে সিলেবাসে রয়েছে 15টা টপিক, সেখান থেকে আমরা 7টা টপিকে নিয়ে চলে আসবো, এটাই আমাদের কাজ। 7 থেকে 8টা টপিকে নিয়ে চলে আসবো, একদম একদম অবশ্যই দেবো, ঠিক আছে। কোয়েশ্চেন কেমন হয় এরপরেই ডিসকাশন করবো, আগে আমি তোমাদের কোয়েশ্চেনের অ্যানালিসিস করে দেখাবো যে কেমন ধরনের কি কি টপিক থেকে প্রশ্ন আসে, তারপরে আমরা প্রশ্নপত্র সলভ করবো, ঠিক আছে। ঠিক আছে, আগে তোমাদের একটু দেখাবো তো যে কোশ্চেনটা অ্যানালিসিস করে যে কোথায় কতগুলো প্রশ্ন আসে, তারপরে তো প্রশ্ন সলভ করাবো। আমি যে অ্যানালিসিসটা করলাম এটা কিসের ভিত্তিতে করলাম, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ভিত্তিতে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা তোমাদের দেখাবো না, এটা হয়, ঠিক আছে। একটু ধৈর্য সহকারে থাকতে হবে, একটু একটু মনোযোগ সহকারে শুনো। দেখো এবার ভালো করে অ্যানালিসিসটা দেখো, ঠিক আছে। প্রথমত আমরা যদি কেপিএসআই সরি কেপি কলকাতা পুলিশের কনস্টেবলের যে মেন্সের প্রশ্নটা যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা দেখি, আমরা ডিসকাস করি। দেখো আমি এবার এখানটায় তোমাদেরকে যেটা আগে ছিল সেটা, ঠিক আছে, সেই 25 নম্বরের যে ইংরাজি ছিল তার ভিত্তিতে আমি আলোচনা করেছি, বা এখন 10 নম্বর হয়েছে, এই পুরো জায়গাটা আমি আলোচনা করার চেষ্টা করেছি, ঠিক আছে। ভালো করে বুঝবে কেপির যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, অর্থাৎ লাস্ট যদি তোমরা মোটামুটি 5 থেকে 6টা বছর ভালো করে অ্যানালিসিস করো, তাহলে দেখতে পাবে যে আমরা যদি ইংরেজিকে 3টে সেগমেন্টে ভাগ করি, তার মধ্যে প্রথমে আমি যদি দেখতে পাচ্ছি যেটা গ্রামার সেকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্যাট ইজ FIB বলা হয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখান থেকে কেপির হচ্ছে তোমার ইংরেজিতে কিন্তু 5টা প্রশ্ন মেন্সে এসছে, 5টা, ঠিক আছে, 5টা প্রশ্ন। তাহলে FIB টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা বুঝে যাচ্ছি যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টপিকটা স্যার খুব ভালো করে করতে হবে, এখান থেকে আমরা 5টা প্রশ্ন পাচ্ছি। এবার যদি আমরা সেকেন্ড টপিকে আসি, আচ্ছা এবার আমি এটাও তোমাদেরকে দেখিয়েছি যে এই যে 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, এটা কিসের ভিত্তিতে আসে, 5টা টপিক কি কি টপিক থাকে, যে টপিকটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরটা টপিক, ওরা একটা টার্ম ব্যবহার করে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ঠিক আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, ভালো করে বোঝো। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এই টার্মটা ব্যবহার করি। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলতে কিসের উপরে হয়, 1 নম্বর হচ্ছে টেন্সের উপরে হবে, টেন্স থেকে একটা আসে প্রশ্ন, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, 3টে টেন্স আছে এবং তার ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই জায়গা থেকে কিন্তু প্রশ্নপত্র ওরা করে একটা। দ্বিতীয়ত হচ্ছে কি ফ্রেজাল ভার্ব, যেটা হচ্ছে আমরা বলি গ্রুপ ভার্ব, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, এখান থেকেও কিন্তু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রশ্ন হয়। 3 নম্বর হচ্ছে প্রপার ভার্ব ফর্ম, প্রপার ভার্ব ফর্ম, প্রপার ভার্ব ফর্ম মানে ধরো দেখা গেল ভার্বের ফর্ম গুলো কি হয়, যে এই শব্দটার আগে ভার্ব, কোন ভার্বটা বসবে, এখানে কি পাস্ট টেন্স বসবে নাকি প্রেজেন্ট টেন্স বসবে, এরকম ভিত্তিতে হয়। আর একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ওই যে বললাম অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মানে কি থাকলে কি হবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ঠিক আছে। আই এম অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড এর পরে টু হয়, ঠিক আছে, এরকম ইনফেস্টেড উইথ হয়, এরকম টাইপের কিছু।
তো এখান থেকে কিন্তু এই টপিক গুলো থেকে কিন্তু তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে। তার মানে স্যার বুঝে গেলাম, টেন্সটা ভালো করে পড়তে হবে, ফ্রেজাল ভার্ব ভালো করে পড়তে হবে, ভার্ব ফর্ম গুলো ভালো করে পড়তে হবে, আর প্রেপোজিশনটা ভালো করে পড়তে হবে। ব্যাস আমাদের হয়ে গেল এখানটায়। এইবার দেখো, আমরা দেখতে পাচ্ছি যে এরার কারেকশন কিছু বছরে আসেনি, কিছু বছরে একটা এসছে, খুব বেশি হলে এসছে একটা, বা কোনো বছরে আসেনি, নীল লিখে রেখেছি একজন। আচ্ছা, তার মানে স্যার এখানে বুঝে গেলাম যে এখানকার যে পরীক্ষার ওয়েটেজ, এই ওয়েটেজটা কোথায় বেশি আসছে সেই জায়গাটা আমরা দেখলাম। মানে এটা কিন্তু আমি 10 নম্বরের ভিত্তিতে করেছি, 10 নম্বরের ভিত্তিতে। তাহলে স্যার বুঝে যাচ্ছি যে আমরা যদি এবার দেখো, যখনই এটা 25 নম্বর ইংরেজি থাকতো, তখন কিন্তু এরার কারেকশন এখান থেকে 3 থেকে 4টে এরার কারেকশন আসতো। তারপরে এরার কারেকশনটা কিন্তু আমরা বাদ দিতে পারবো না, যদিও এই রিসেন্ট পরীক্ষাতে কিন্তু আসছে না, তবু আমরা করে রাখবো, কারণ এই টপিকটা কিন্তু বাদ দেওয়া যাবে। এবার দেখো তাহলে স্যার ভোকাবুলারি কি কি পড়বো, যেখান থেকে আমরা শিওর শর্ট প্রশ্ন পাবো। 1 নম্বর দেখো, অ্যান্টোনিম, বিপরীত শব্দ, অ্যান্টোনিম এবং অপোজিট ওয়ার্ড এই দুটোই ব্যবহার করা হয়েছে, দুটো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। ঠিক আছে, কারেক্টলি স্পেলড ওয়ার্ড থেকে রিসেন্টলি দেয়নি পরীক্ষাতে, তবে দিতে পারে। সিনোনিম 3টে প্রশ্ন এসছে, সিনোনিম থেকে 3টে প্রশ্ন এসছে। ইডিয়ামস এন্ড ফ্রেজেস থেকে প্রশ্ন দেয়নি, দিতে পারে। আচ্ছা, রিডিং কম্প্রিহেনশন, এখানে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থেকে কোনো প্রশ্ন দেয়নি। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামারের জায়গাটা যতটা গুরুত্বপূর্ণ, একই রকম ভাবে ভোকাবুলারির জায়গাটা গুরুত্বপূর্ণ, দুটোই 5 + 5 = 10, এই 10 নম্বর এখানে এসছে। এটা হচ্ছে আমাদের কেপির অ্যানালিসিসটা গেল। তার মানে দেখো, আমরা বুঝে গেলাম কি কি পড়তে হবে, আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে কতগুলো আমি যেটা বললাম। এবার যদি আমরা ডব্লিউপির প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে ভালো করে অ্যানালিসিস করি, আমি যখন মেন্সের ক্ষেত্রে 25 নম্বর এবং প্রিলিমিনারি নর্মাল একটাই পরীক্ষার জন্য সেটাই হচ্ছে আমাদের 10 নম্বর, এই দুটোর ভিত্তিতে আমি যদি ভালো করে অ্যানালিসিস করি, একই রকম ধাঁচের প্রশ্নপত্র আমরা কিন্তু পাবো। কেন? পিআরবি থেকেই প্রশ্ন করা হচ্ছে, সুতরাং প্রশ্নের ধরন কিন্তু একই রকম থাকবে। দেখো একই রকম কিনা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এখান থেকে দেখো একই রকম ভাবে 5টা প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে। আচ্ছা, টেন্স থেকে একটা প্রশ্ন, ফ্রেজাল ভার্ব থেকে একটা প্রশ্ন, প্রপার ভার্ব ফর্ম থেকে একটা প্রশ্ন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে একটা প্রশ্ন। ভালো করে বসো, তাহলে এই 5টা এই টপিক থেকে কিন্তু 5টা প্রশ্ন এসেছে। আচ্ছা, এবার দেখছি আমরা যদি 25 নম্বরের যখন পরীক্ষা হতো, সেখান থেকে কিন্তু আমরা দেখেছি এরার কারেকশন থেকে কিন্তু 3 থেকে 4টে প্রশ্ন, আর 4টে প্রশ্ন কিন্তু এসেছে। আর লাস্ট যদি তুমি বলো যে ওই থেকে 10 নম্বরের প্রশ্ন শুরু হলো, সেখানে কিন্তু একটা প্রশ্ন এসেছে। এরপর যদি ভোকাবুলারি সেকশনে চলে যাই, সেম জিনিসটা দেখো রিপিট হচ্ছে এখানেও। অ্যান্টোনিম থেকে 3টে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। আচ্ছা, 2টো প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। সিনোনিম থেকে 3টে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। ইডিয়ামস এন্ড ফ্রেজেস থেকে 3টে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থেকে 4টে প্রশ্ন এসছে। এটা কিন্তু আমি 25 এর অ্যারেঞ্জে সাজিয়েছি। ঠিক আছে, 10 নম্বরে যখন অ্যারেঞ্জমেন্ট হবে তখন কিন্তু এই স্ট্রাকচারটাই ফলো করবে এখানে, ভালো করে বোঝো। আর 25 নম্বরের যখন স্ট্রাকচার হবে তখন কিন্তু এই ফরম্যাটটা ফলো করবে, ভালো করে বুঝতে হবে। আচ্ছা, এবার যদি আমরা এরপরে আসি হচ্ছে ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবলের মেন্স প্রিভিয়াস ইয়ার, যেখানে কিন্তু ইংরাজির একটা ভালো ওয়েটেজ তোমরা দেখেছো, যেখানে 25 নম্বরের একটা ওয়েটেজ আমরা পেয়েছি। তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কি বলছে? তার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এটা বলছে যে এফআইবি অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টপিক থেকে কিন্তু 7টা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। তাহলে আমরা দেখেছি নর্মালি কিন্তু 5টা করে আসছে, এখানে কিন্তু 7টা আসছে। ঠিক আছে, 7টা আসছে। কি কি কোন কোন ভিত্তিতে কোন কোন টপিক থেকে এসছে আমি একদম লিখে রেখেছি দেখো। 1 নম্বর স্যার অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, এখান থেকে এসছে। টেন্স থেকে একটা প্রশ্ন এসছে। ফ্রেজাল ভার্ব থেকে একটা প্রশ্ন এসছে। প্রপার ভার্ব ফর্ম থেকে প্রশ্ন এসছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্ন এসছে একটা। আচ্ছা, ইডিয়ামস এন্ড ফ্রেজেস থেকে 5টা প্রশ্ন এসছে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এই টাইপের কিন্তু, তার মানে এখানটায় এটা বুঝতে হবে ইডিয়ামস এন্ড ফ্রেজেসটা এখানে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবে আসছে। ঠিক আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, বোঝার চেষ্টা করো ভালো করে। এরপরে আমি চলে যাচ্ছি যে এরার কারেকশন, দেখতে পাচ্ছ কতটা গুরুত্বপূর্ণ, 4টে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। কারেক্ট সেন্টেন্স কানেকশন মানে হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেখান থেকে 5টা প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। ন্যারেশন থেকে 4টে প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসছে। ঠিক আছে, আচ্ছা, ভোকাবুলারি সেকশনে যদি চলে যাই, অ্যান্টোনিম থেকে কোনো বছরে মানে লাস্ট যে বছরে হয়েছিল সেখানে প্রশ্নপত্র দেয়নি, তবে অ্যান্টোনিম থেকে একটা মোটামুটি প্রশ্নপত্র আসে, যেহেতু এই পরীক্ষাতে মোটামুটি সিনোনিমের একটা ওয়েটেজ থাকে বা কোনো বছর থাকে না। ঠিক আছে, এখনকার দিনে যেটা হচ্ছে, যদি ধর ভালো করে বোঝো, যদি পিকিউআরএস বা সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট যে টপিকটা বলে, এই টপিকটা যদি ঢুকিয়ে দেয়,
তাহলে সিনোনিমের জায়গা কিংবা অ্যান্টোনিমের জায়গাটা কমে আসে, এটা এটা ডাউনফল করে। আর যদি এই জায়গাটা যদি না দেয় তাহলে মোটামুটি সিনোনিম অ্যান্টোনিম থেকে ভালো প্রশ্ন হয়। এবার লাস্ট ইয়ারে যেহেতু দেখো সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থেকে এখানে প্রশ্ন দিয়েছিল 5টা প্রশ্ন, তাই জন্য এখানটায় এই কোপটা পড়েছে হচ্ছে এই সিনোনিম এবং অ্যান্টোনিমের উপরে, যেখান থেকে একটা প্রশ্ন আসেনি। আবার কারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেটা তোমাদেরকে বলেছিলাম যে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখান থেকে 3টে প্রশ্ন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে। বুঝতে পেরেছো? তাহলে এইবার দেখো তোমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে গেল স্যার, আমাদের কাছে একদম জলের মতো পরিষ্কার আমরা কি পড়বো। এইবার আমি তোমাদেরকে আসি যে ওই যে বললাম যে এতগুলো সিলেবাস আমাদের সামনে রয়েছে স্যার, আমরা কি করব? আমরা কি এত পড়বো না? আমি তোমাদেরকে বলেছিলাম আমরা খুব বেশি হলে যদি 40টা ইংরেজি বইতে টপিক থাকে, তার থেকে সিলেবাসে যদি 15টা টপিক বা 20টা টপিক দেয়, সেখান থেকে আমি এটাকে নামিয়ে আনবো কোথায়? খুব বেশি হলে 7 থেকে 8টা বা 9। এটাই আমাদের কাজ। দেখো এবার আনতে পেরেছি কিনা। এবার তোমরা দেখো ওভারঅল আমাদের কি পড়তে হচ্ছে। তাহলে আমরা যদি সাজিয়ে নিই এবার একটু, যদি আমি 3টে সেগমেন্ট সাজিয়ে নিই, গ্রামার ফিল্ড, আচ্ছা ভোকাবুলারি ফিল্ড আর রিডিং কম্প্রিহেনশন ফিল্ড, এই 3টে সাজিয়ে নিই। গ্রামার ফিল্ডে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে স্যার FIB, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। এটা খুব ভালো করে করতে হচ্ছে, প্রতিটা পরীক্ষাতে আসছে। 2 নম্বর স্যার করতে হচ্ছে কি স্যার, যে আমরা দেখেছি ধরো আচ্ছা ভোকাবুলারিটা আমি আগে বলি। এখানে আমাদের করতে হচ্ছে ইডিয়ামটা করতে হচ্ছে, 1 ওয়ার্ড করতে হচ্ছে, ঠিক আছে? ইডিয়াম 1 ওয়ার্ড করতে হচ্ছে, আচ্ছা ফ্রেজাল ভার্ব করতে হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন করতে হচ্ছে, আর হচ্ছে স্পেলিং মিস্টেক করতে হচ্ছে। এই 5টা স্যার এখান থেকে মুখস্থ করতে হচ্ছে। ব্যাস এই 5টাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে। আচ্ছা এই যে রিডিং কম্প্রিহেনশন, এখানে স্যার একটা জিনিসই করতে হয়, এটা PQRS। এই টপিকটা আমাদের করে দিলে ব্যাপারটা হয়ে যাচ্ছে। আচ্ছা FIB করতে হচ্ছে, ন্যারেশনটা স্যার করে রাখতে হচ্ছে, ঠিক আছে? ন্যারেশনটা করে রাখতে হচ্ছে। আচ্ছা আর কি করে রাখতে হচ্ছে? এরার কারেকশন আর ইমপ্রুভমেন্ট। এরার কারেকশন আর ইমপ্রুভমেন্ট, বলো কতগুলো টপিক হয়ে গেল? দেখো ন্যারেশন, FIB, এরার কারেকশন, ইমপ্রুভমেন্ট হয়ে গেল, ব্যাস শেষ। তার মানে খুব বেশি হলে এখানে 4টে টপিক করতে হচ্ছে, খুব বেশি হলে এখানে 4 থেকে 5টা টপিকই করতে হচ্ছে, ব্যাস। তাহলে 4 4 8টা টপিক, খুব বেশি হলে বলেছিলাম 9টা টপিক করতে হবে, 7 থেকে 8 থেকে 9টা টপিক, বুঝেছো? তাহলে এই 9টা টপিক কিন্তু আমরা করলেই আমরা কিন্তু আউট অফ 10 আমরা কিন্তু এখানে 8 থেকে 9 নম্বর অ্যাচিভ করে নেবো, বুঝেছো? তাহলে ইংরেজি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে আমরা কিন্তু, ঠিক আছে ভালো, এই জায়গাটা এমন একটা সাবজেক্ট, কেন সিলেবাস আলোচনা করা হবে, একটু কোয়েশ্চেন নিয়ে অবশ্যই আলোচনা করব, কোয়েশ্চেন কেন আলোচনা করব না? আমি বারবার তোমাদেরকে একটা কথা বলছি, ধৈর্য রাখতে হবে, কোয়েশ্চেন তো অবশ্যই আলোচনা করব। সিলেবাসটা, আজকের ক্লাসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই অ্যানালিসিস পার্টটা যে যত ভালো করে বুঝতে পারবে, সে তত ভালো করে পড়তে পারবে, ঠিক আছে? সবাই ওই এই জন্যই সমস্যাটা হয়, সবাই প্রথমেই ওই তোমাদের অভ্যাসটা হয়ে গেছে, প্রথমেই আমরা পড়তে শুরু করে দেবো স্যার, আমরা সব জানি, সব পড়তে শুরু করে দেবো, আমরা ভালো করে অ্যানালিসিসটা করতে পারি না। আজকে অ্যানালিসিস করতে পারো না বলেই তো আজকে এই সমস্যাগুলো আমাদের হয়, ঠিক আছে? আজকে এই অ্যানালিসিসটা করছি, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এই অ্যানালিসিসটা যার যত ভালো বুঝতে পারবে, সে পড়াটা 2 দিনের ব্যাপার, ঠিক আছে? 1 থেকে 2 সপ্তাহ লাগবে পড়তে। কিন্তু এই অ্যানালিসিসটা যদি কেউ না করতে পারে, এটা কিন্তু খুব একটা ইজি ব্যাপার নয়, ঠিক আছে? এই প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ডটা বোঝা, যদি এই ট্রেন্ডটা সবাই বুঝতে পারতো, তাহলে ব্যাপারটা কিন্তু সবার কাছে ইজি হয়ে যেত। এই ট্রেন্ডটা অ্যানালিসিস করাটা যদি এত ইজি হয়ে যেত সবার কাছে, তাহলে কিন্তু সবাই পারত, সবাই কিন্তু এই জিনিসটা করে ফেলতে পারত। তাহলে সবাই ওই 8 থেকে 9টা টপিক করে যেত, পরীক্ষায় 8 থেকে 9 নম্বর অ্যাচিভ করে নিতে পারত, ঠিক আছে? এতটা ইজি নয়, আমরা প্রশ্নপত্রতে এরপরে সলভ করবো, ঠিক আছে? এটা ভালো করে বোঝো, আজকের ক্লাসটা যদি চলে যায় আর এটা পাবে না, এটুকু আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি। এরপরে যখন আমরা ক্লাস করব, তখন শুধুমাত্র আমাদের টপিক গুলো নিয়ে আলোচনা হবে, কোন কোন টপিক গুলো আমরা পড়বো, কিন্তু এই জিনিসটা কিন্তু আর ফিরে আসবে না। হয়ে গেল ব্যাপারটা? এই জিনিসটা যার কাছে যত ক্লিয়ার হবে, তার পড়তে কোনো সমস্যা হবে না। না হলে ওরকম ভাবতে হবে যে স্যার আজকে ইংরেজি বই 40টা চ্যাপ্টার আছে, 40টা চ্যাপ্টারের মধ্যে স্যার সবই তো পড়ে ফেললাম, 40টাই চ্যাপ্টার পড়ে ফেললাম। 40টা চ্যাপ্টার পড়ার পরে আমি এটুকু অ্যাসিওর করছি, যারা এই স্মার্ট ওয়েতে পড়তে পারবে না, 40টা চ্যাপ্টার পড়ার পরেও তারা আউট অফ 10 10 নম্বরের যদি প্রশ্ন যে থাকবে, তার মধ্যে তারা 5 নম্বর অ্যাচিভ করতে পারবে কিনা সন্দেহ আছে। কেন পারবে না? ওই যে বললাম,
আমাদের স্টোরেজটা লিমিটেড, ঠিক আছে, স্টোরেজটা লিমিটেড, আমাদের কম পড়তে হবে, কম পড়ে মনে রাখতে হবে, এটাই স্ট্র্যাটেজি। ঠিক আছে, এবার চলো তাহলে আমরা আশা করি সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমাদের এইটুকু সবার কাছে ক্লিয়ার স্যার যে আমরা হোয়াট টু স্টাডি মানে কি পড়তে হবে, কি পড়তে হবে না ব্যাপারটা তো বুঝেই গেছি আগে, কি পড়তে হবে সেই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে। বলো, কোনো ডাউট আছে? নেই, আশা করি কোনো ডাউট নেই, তাই তো? সবাই একটা ভালো ইমপ্রেশন দেবে, ব্যাস। এইবার চলো যে আমরা যেটা একদম যেটা আমরা পড়লাম, এবার আমরা দেখে নিই হচ্ছে প্র্যাকটিস, যে প্র্যাকটিসের জন্য আমরা অধীর অধীর আগ্রহে অপেক্ষা করছি বারবার করে। ঠিক আছে, তাহলে সেই জিনিসটা প্র্যাকটিস এবার দেখি। আসো, দেখো, যদি আমরা কনস্টেবলের মেন্সের পরীক্ষা, আমি মেন্সের কোশ্চেনও রেখেছি, ঠিক আছে, যেহেতু মেন্সের কোশ্চেন দেখি, প্রথমে যে প্রশ্নটা দেখো 1 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্যাট ইজ এফআইবি। যেটা আমি বলেছিলাম, এফআইবি কি ফরম্যাটে এসছে? টেন্স ফরম্যাটে, দেখো এসছে, যেটা বলেছিলাম টেন্স ফরম্যাটে আসবে, এসছে। হুইচ অফ দ্য গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক? তাহলে এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কটা চেক করার জন্য প্রপার ওয়ার্ড, প্রপার ওয়ার্ড মানে হচ্ছে টেন্স, এটা টেন্স বেসড এফআইবি দিয়েছে। হি টোল্ড মি, প্রশ্ন কি বলেছে? হি টোল্ড মি দ্যাট, ঠিক আছে, হি টোল্ড মি দ্যাট হি ড্যাশ ওয়াচিং দ্য টেলিভিশন, ঠিক আছে, হি ড্যাশ ওয়াচিং দ্য টেলিভিশন। তাহলে হি ড্যাশ, তাহলে কি হবে? প্রথমত দেখতে হবে এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে রয়েছে স্যার, তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে স্যার, তাহলে আমরা কি করব? রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমাদের ন্যারেশনে স্যার কি করতে হয়? ন্যারেশন চেঞ্জে এখানে একটা দ্যাট নিয়ে আসতে হয়, এবং এখানে কি করতে হয়? যদি এইটা ইনভার্টেড কমার মধ্যে ডিরেক্ট স্পিচে যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট, তাকে কি করতে হবে স্যার? পাস্ট পারফেক্ট করতে হয়। তাহলে পাস্ট পারফেক্টে কোনটা হবে স্যার? অপশন বি, হ্যাড ফিনিশড। তাহলে হি হ্যাড ফিনিশড ওয়াচিং দ্য টেলিভিশন। ক্লিয়ার? এই কোশ্চেনটা হচ্ছে এফআইবি, এফআইবি থেকে এসছে একদম হ্যাড ফিনিশড। কারণ ডিরেক্ট স্পিচে যখন আমাদের কি থাকবে, ডিরেক্ট স্পিচে যদি আমাদের প্রেজেন্ট পারফেক্ট থাকে, সেটাকে চেঞ্জ করে আমাদের কি করতে হয়? পাস্ট পারফেক্ট। এটাই হচ্ছে আমাদের নিয়ম। রিপোর্টিং ভার্ব, তাহলে নিয়মটা কি স্যার আমি আবার বলে দিচ্ছি। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের পরিবর্তনটা এটা হয়, কিভাবে হয়? রিপোর্টেড স্পিচের পরিবর্তন প্রেজেন্ট পারফেক্ট থাকলে ওটা চেঞ্জ হয়ে গিয়ে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখানটায় যদি থার্ড পার্সন নাম্বার থাকে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে, তাহলে যেটা থাকবে সেটাই বসে যায়, তার জন্য হি হ্যাড ফিনিশডই হয়ে যাবে। এটা হচ্ছে দেখো, এটা টেন্স থেকে দিয়েছে, কিন্তু টেন্সের সাথে কিন্তু ন্যারেশনও মিক্সড আছে, ভালো করে বোঝো। টেন্সের সাথে কিন্তু ন্যারেশন মিক্সড আছে, কারণ এখানটায় যারা দেখবে যে টোল্ড কে দেখতে পাবে না এবং দ্যাট কে মিস করে যাবে, তারা কিন্তু এই নট ইজ ফিনিশড বা ওয়াজ ফিনিশড করে দেবে। পরেরটায় আসি, 3 নম্বর এখানে প্রশ্নটা কি, পরেরটা কি বলেছে? যে হুইচ অফ দ্য ফলোইং গিভেন চয়েসেস উইল বি দ্য প্রপার ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক? ভালো করে বোঝো, প্রপার ওয়ার্ড কোনটা ফিল, এবার হচ্ছে এটা কি দিয়েছে দেখো, ঠিক আছে, হ্যাভ টু। আচ্ছা, এবার এখানে কি করতে হবে? ড্যাশ দ্য মিটিং। ভালো করে বোঝো, এটা কি দিয়েছে? এফআইবি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসই দিয়েছে, কিন্তু কি দিয়ে বলেছে? এটা বলেছে ফ্রেজাল ভার্ব। দেখো স্ট্রিট আমরা লিখেছিলাম ফ্রেজাল ভার্ব দিয়ে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আসবে। আচ্ছা, এর জন্য কি করতে হবে? ফ্রেজাল ভার্ব গুলো আমাদের জানতে হবে। প্রথমত আমাদের কি রয়েছে? প্রথমে রয়েছে পুট অন। পুট অন মানে হচ্ছে পরিধান করা, আমরা পড়ে এসেছি পুট অন মানে হচ্ছে পরিধান করা, তাই তো? তার মানে পরিধান করা, এটা হচ্ছে আমাদের পুট অন, ঠিক আছে, নাম্বার ওয়ান। তাহলে পুট অন তো হবে না, দ্য চেয়ারম্যান ইজ ইল, চেয়ারম্যান হচ্ছে অসুস্থ, এবং আমাদের কি করতে হবে? উই উইল হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর আ ডে, একদিনের জন্য মিটিংটাকে স্থগিত করতে হবে। তাহলে স্থগিত করা ইংরেজি কি? পুট অফ। পুট অফ মানে হচ্ছে পোস্টপন্ড, পুট অফ মানে হচ্ছে পোস্টপন্ড, ঠিক আছে। আচ্ছা, পুট আউট, পুট আউট মানে হচ্ছে কি? নিভিয়ে ফেলা, পুট আউট মানে হচ্ছে কি? নিভিয়ে ফেলা, ঠিক আছে, পুট আউট মানে হচ্ছে নিভিয়ে ফেলা, বোঝা গেল? আচ্ছা, পুট আউট মানে এক্সটিংগুইশ, যাকে বলা হয় নিভিয়ে ফেলা। আচ্ছা, পুট অ্যাওয়ে, পুট অ্যাওয়ে মানে কি স্যার? পুট অ্যাওয়ে মানে হচ্ছে দূরে রাখা, ঠিক আছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিংবা দূরে রেখে দেওয়া, সেটাকে বলা হয় পুট অ্যাওয়ে, বোঝা গেল?
সেটা হচ্ছে পুট অ্যাওয়ে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি পরের প্রশ্নে, সেটা হচ্ছে কি হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড। বিপরীত শব্দ দিয়েছে, তাহলে বিপরীত শব্দ থেকে বলেছিলাম এসছে বিপরীত শব্দ, কিন্তু এখান থেকে এসছে কি প্লজিবল, PLAUSIBLE। তাহলে প্লজিবল মানে কি, প্রথমত বুঝতে হবে আমাদের প্লজিবল মানে কি। দেখো, প্লজিবল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, যাকে আমরা বিশ্বাস করতে পারি, এবং প্রবাবল, পসিবল। প্লজিবল মানে হচ্ছে প্রবাবল বা পসিবল, ঠিক আছে, প্রবাবল কিংবা পসিবল। তাহলে এটার আনসার কি হবে, তাহলে এর বিপরীত শব্দ হতে হবে কি, এটা কিন্তু না জানলে কিন্তু করতে পারবে না। প্লজিবল এর অপোজিট ওয়ার্ড হচ্ছে কি, সবাই ট্রাই করো। এটা হচ্ছে, ভালো করে বোঝো, এটা করতে গেলে এর প্রিফিক্স সম্বন্ধে একটু আইডিয়া রাখতে হবে, যে আগের প্লজিবল এর সাথে প্রিফিক্স কোনটা বসে। মনে রাখতে হবে এর সাথে সবসময় বসা হচ্ছে ইমপ্লজিবল, না বিলিভেবল নয়, ঠিক আছে, একদম বি যারা বলেছে তারা ঠিক, ইমপ্লজিবল, বিশ্বাসযোগ্য নয় এমন কিছু, তাকে ইমপ্লজিবল বলে। মানে মনে রাখবে প্লজিবল এর সাথে IM বসে, ইমটা বসে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা চলে যাই, দেখো সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট রয়েছে। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট এটা থেকে দিয়েছে ইন লাইফ। এবার কি করতে হবে, এবার আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে হবে এই চারটে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি করতে হবে আমরা একটু দেখি এবার, ঠিক আছে। ইন লাইফ সাম রুলস আর, আচ্ছা এরকম কিছু আমরা করতে হবে। তাহলে প্রথমে আমরা দেখি আর, আর প্রথমে যদি নিই তাহলে কি হবে, দে সিম অলমোস্ট ইনস্টিংক্টিভ। তাহলে এটা দিয়ে কখনোই সেন্টেন্সটা শুরু হতে পারে না, আর দিয়ে আমাদের সেন্টেন্স শুরু হবে না। তাহলে কিউ দিয়ে হতে পারে কিনা আমরা দেখি। দেখো কিউ প্রথমে হচ্ছে কি অ্যাজ, অ্যাজ বিজনেস, ঠিক আছে, অ্যাজ বিজনেস, ঠিক আছে। এবার কি হবে ইন লাইফ, প্রথমে তো ইন লাইফটা কিন্তু এটা কিন্তু কমন, ঠিক আছে, ইন লাইফটা কিন্তু কমন, এটা প্রথমে থাকবে ইন লাইফ অ্যাজ বিজনেস, ঠিক আছে। তাহলে ইন লাইফ অ্যাজ বিজনেস লার্ন সো আর্লি দ্যাট, এটা তো হবে না। তাহলে অ্যাকচুয়ালি কিউ এর পরে কি আসতে পারে, সাম রুলস আর, ইন লাইফ সাম রুলস আর, সাম রুলস আর হয়ে গেল, এটা সাবজেক্ট হয়ে গেল। এবার দেখো এই আর আর আছে মানে এরপরে একটা ভার্ব হতে হবে। আর এইবার হচ্ছে তুমি কি করবে, সাম রুলস আর লার্ন সো আর্লি, লার্ন সো আর্লি, তার মানে প্রথমে আমরা কিউ করলাম, তারপরে পি করলাম, তারপরে এস করে ফেললাম, লার্ন সো আর্লি। এইবার হচ্ছে that they seem almost instinctive, তার মানে ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, না ডি ইজ দ্য কারেক্ট আনসার, ভেরি গুড, ডি ইজ দ্য কারেক্ট আনসার, বোঝা গেল? আচ্ছা, এরপরে আমরা চলে আসি পরেরটাতে। নেক্সট কি বলছে দেখো, দ্য কনসেপ্ট অফ ডেথ দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি ইজ সো এনশিয়েন্ট টু আ ক্লিচি। বলো, দ্য কনসেপ্ট অফ ডেথ, তাহলে বুঝতেই পারছো এখানে কনসেপ্ট অফ ডেথ কি হবে, অ্যাজ অ্যান, তাহলে এবার কিউটা আগে আসতে পারে, দ্য কনসেপ্ট অফ ডেথ এটা হয়ে গেল প্রথমে। আচ্ছা, অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি, এটা ঠিক আছে, মানে হবেই এরকম ভাবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, দ্যাট অ্যাজ এ দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড টু আকলিচি, তার মানে এটাও একই রকম ভাবে আমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। তাই তো, কি করে সি কি করে হচ্ছে, কিউ পি, কিউ এর পরে পি আসবে না, কিউ এর ইট হ্যাজ বিন রিডিউস টু, রিডিউসড এর পরে তো টু বসে, একদম ডি হবে, ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো কারেক্টলি স্পেলড ওয়ার্ড, বলেছিলাম কারেক্টলি স্পেলড ওয়ার্ড আসবে, দেখো এসছে কিনা, কি এসছে বুকে, খুবই ইজি একটা ওয়ার্ড দিয়েছে বুকে বানানটা, অনেকেই কিন্তু ভুল করে বুকে বানানটা, BOQ BOU QUET, তাই না, BOUQUET, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, দেখতে পাচ্ছ? আচ্ছা, এরপরে দেখো হোয়াট ইজ দ্য গিভেন চয়েসের সিনোনিম, সিনোনিম বলেছে সিজ, ঠিক আছে, সিজ মানে কি শেষ হয়ে যাওয়া, সিজ মানে হচ্ছে থামা বা শেষ হয়ে যাওয়া, তাই না, সিজ মানে থামা কিংবা
শেষ হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে শেষ। তারপরে এরা কি বলেছে, এবার খুব ভালো করে দেখতে হবে, এটা সিনোনিম বলেছে, তাহলে প্রথমে আমাদের গাইডলাইন করতে হবে এটা সিনোনিম। তাহলে এটা মানে কি হয়ে যাবে, সিনোনিম যখন বলেছে তাহলে কিন্তু স্টপ হয়ে গেল। অনেকে ভুল করে কিন্তু বিগিন করে দেবে, বিগিন কিন্তু অ্যান্টোনিম বললে হতো। তাহলে এটা আমাদের সিনোনিম থেকে প্রশ্ন হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা চলে যাই। আচ্ছা এবার দেখো 23 প্রশ্ন কি বলেছে, এটা একটা এরার থেকে প্রশ্ন করেছে, এরার থেকে। রাম ইজ রাম সিনিয়র সিনিয়র টু শ্যাম ইন স্কুল। রাম ইজ সিনিয়র টু শ্যাম ইন স্কুল, এই প্রশ্নটা করেছে। তাহলে স্যার এখানে কি হবে? আচ্ছা এটা জানতে গেলে কি করতে হবে, প্রথমত এটা একটা কোন ডিগ্রি, ডিগ্রিটা বুঝতে হবে। আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে, আমরা যদি কম্পারেটিভ ডিগ্রি দেখি তাহলে দুটো রকম ভাবে আমরা কম্পারেটিভ করি। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস টু, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস দেন, দুরকম ভাবে করি। এবার দেখো যে যাদের পিছনে আই ও আর থাকবে, যেমন সিনিয়র, জুনিয়র, সুপেরিয়র, ইনফেরিয়র, প্রায়র, ঠিক আছে, অ্যান্টেরিয়র, এরকম কিছু, ইনফেরিয়র, ঠিক আছে, এই যে ওয়ার্ড গুলো রয়েছে, এক্সটেরিয়র, এইসব কিছু ওয়ার্ড, এদের পরে মনে রাখবে এদের সাথে সবসময় টু বসবে। আর কি, এল্ডার, দুটো ওয়ার্ড ভালো করে মনে রাখো, এল্ডার এবং প্রেফার, এই দুটো ওয়ার্ডের সাথেও কিন্তু আমাদের টু বসবে। ক্লিয়ার? তার মানে এটা কম্পারেটিভ ডিগ্রি হয়েছে, যেখানে আমাদের দেখতে পাচ্ছি বাদবাকি ক্ষেত্রে দেন বসে, এখানে আমাদের টু হবে। সিনিয়র টুটা রং না, সিনিয়র টুটা রং কি করে হবে, সিনিয়রের পরে টু বসে, সিনিয়রের পরে দেন বসে না, কারণ এখানে দেখো আই ও আর আছে, তাহলে এখানটাতে আমাদের ঠিকই আছে। তাহলে স্যার নো এরার হবে। রাম ইজ সিনিয়র টু শ্যাম ইন স্কুল, তাহলে একদম পারফেক্ট, কোনো অসুবিধা নেই। জন্য শুধুমাত্র এই রুলটা একটু জেনে নিতে হতো, ব্যাস আরামসে পারবো। এটা হচ্ছে কি স্যার, এটা এরার কারেকশন হয়ে গেল। আচ্ছা এরপরে দেখো আর একটা এরার দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আগে অন্যান্য পরীক্ষা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এটাও এরার দিয়েছে। এরারটা কি দেখবো, কি স্যার আছে দেখো, সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু, বলো সবাই বলো কি হবে, কোন কি হবে বলো, ডি হবে, নো এরার, না কি হবে, কি হবে সবাই বলো। বি, হোয়াট শ্যাল উই ডু তে ভুল আছে অনেকে বলছে, কেন হবে? দেখো এটা করার জন্য একটু ছোট্ট একটা রুল আমাদের জেনে নিতে হবে। কি হবে দেখো, দেখো ভালো করে বোঝো, সাপোজিং ইফ, এই ওয়ার্ডটা একটু ভালো করে দেখতে হবে, সাপোজিং আর ইফ, মনে রাখবে সাপোজিং দ্যাট বসে অথবা শুধুমাত্র ইফ বসবে, সাপোজিং দ্যাট বসে অথবা শুধুমাত্র ইফ বসে, কিন্তু সাপোজিং এর সাথে ইফ বসে না। অপশন এ ইজ দা কারেক্ট আনসার, এটাই ভুল আছে, সাপোজিং এর সাথে ইফ বসে না, হয় তোমাকে শুধুমাত্র ইফটা বসাতে হবে অথবা সাপোজিং দ্যাট বসাতে হবে। এই রুলটা জেনে নিলেই কিন্তু এটা করা যাবে। আচ্ছা এবার আমরা করি পরেরটা, এখানেও দেখেছি, দেখতে পাচ্ছি এটা এরার কারেকশন দিয়ে যায়, বুঝতে পারছো, এরার থেকে আমি বলেছিলাম, এরার থেকে কিন্তু 4 থেকে 5টা প্রশ্ন ছিল, দেখতে পাচ্ছ এখানটাতে। দেখো, ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম, বলো এটা কোথায় ভুল আছে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বলো কি হবে। ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম, কোথায় ভুল আছে? সবাই বলছো এতে ভুল আছে, কেন এতে ভুল আছে, আবার সে বলছো। দেখো এটার জন্য আমি একটুখানি রুলটা বলে দিই, ঠিক আছে, কি হচ্ছে দেখো, মনে রাখবে যদি কোনো বি ভার্ব বসে, বি ভার্ব অথবা কোনো কনজাংশন থাকে,
এই বিভার কিংবা কনজাংশন থাকে, এদের পরে সব সময় মনে রাখবে সাবজেক্টিভ ফর্ম হবে, মানে ধরো হি অথবা আই অথবা শি অথবা উই অথবা ইউ, এইগুলো হবে। কখনো অবজেক্টিভ ফর্ম হবে না, মানে মি হবে না। আচ্ছা, আস হবে না, ইউ তো দুটোই একই হবে না। আচ্ছা, এরকম অবজেক্টিভ ফর্ম হবে না। ইট ওয়াজ হিম না, এটা হতো ইট ওয়াজ হি। আচ্ছা, এটা কি বি ভার্ব আছে, বি ভার্ব, তাহলে হিমটা হবে না, এখানে কি হয়ে যাবে, হি হবে। ইট ওয়াজ হি, তার মানে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, তাই তো নাকি? ব্যাস এইটুকু জানলেই হয়ে যাবে, ইট ওয়াজ হি। বোঝা গেল ব্যাপারটা? সবাই মাথায় ঢুকছে তো ব্যাপারটা? খুব ইজি জিনিস, ভেরি গুড। আচ্ছা, এরপরে চলো আর একটি রিঅ্যারেঞ্জমেন্ট দিয়েছে, একটা রিঅ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি, সবাই চেষ্টা করো। সবাই চেষ্টা করো, কি করব? বলো। সি, সি বলছে সবাই। আর ও পি এস, রোপস, অনেকা বি বলছে। আবার ডি বলছে। দেখো, ভালো করে লক্ষ্য করো। প্রথমে যদি আমি বলি পি, কেশব লেফট ইন অ্যান এরোপ্লেন, তারপরে আর হ্যাড ডিসাইডেড, তাহলে কেশবের লেফট, আবার এটা হয়ে আবার হ্যাড, এটা ওটা হচ্ছে না। আচ্ছা, পরেরটা হচ্ছে আর, কেশব হ্যাড ডিসাইডেড। আচ্ছা, এবার যদি আমরা চলে যাই, এটা, এটাও তো হচ্ছে না, রোপস তো হবে না। আচ্ছা, এবার হচ্ছে পি এস আর কিউ। আচ্ছা, কেশব লেফট ইন অ্যান এরোপ্লেন টু বিল্ড হিজ ওন বোট নাইন, এটা তো হচ্ছেই না কোনো রকম। আচ্ছা, অপশন ডি এটাই হবে আশা করছি, কেশব হ্যাড ডিসাইডেড, ঠিক আছে, টু বিল্ড হিজ ওন বোট 9 years আর্লিয়ার, ঠিক আছে, রিডিং আ সেইলিং ম্যাগাজিন, ঠিক আছে, লেফট ইন অ্যান এরোপ্লেন, তাহলে অপশন ডি হয়ে যাবে আনসার। অপশন ডি, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আবার কি বলেছে, টুডে ইন দ্য কান্ট্রি, today in the country offers the best connectivity both Kerala among all in terms of telecommunication and data analysis, এটা বলেছে। বলো কি হবে, বলো কি হবে? তো বলো কি হবে, চেষ্টা করো। দেখো, প্রথমে আমরা দেখি কেরালা। আচ্ছা, টুডে, প্রথমে টুডে এবং কেরালাকে সাবজেক্টে নিয়ে আসতে হবে, ঠিক আছে, টুডে কেরালা অ্যামাং অল, টুডে কেরালা অ্যামাং অল স্টেটস, ঠিক আছে, অল, আচ্ছা, স্টেটস, ঠিক আছে, অল স্টেটস এটা চলে আসবে, স্টেটসটা এখানে চলে যাবে, টুডে কেরালা অ্যামাং অল স্টেটস, তাহলে আটটা প্রথমে চলে আসবে। এরপরে কি আসবে, বলো, টুডে কেরালা অ্যামাং অল স্টেটস অফার্স, তারপরে কিউ চলে আসবে, আর এর পরে কিউ, আর এর পরে কিউ মানে হচ্ছে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। অপশন এ কি করে হচ্ছে, আর এর পরে পি,
কেরালা among all states in the country, এটা আবার চলে আসবে, offers the best connectivity, বি হবে, ঠিক আছে একদম। আচ্ছা, এবার চলে আসি পরেরটাতে, কি বলেছে দেখো। আচ্ছা, হি ইজ আ লিটল হার্ড অফ হিয়ারিং। হার্ড অফ হিয়ারিং, হার্ড অফ হিয়ারিংটাই কি করতে হবে, এটা কারেক্ট মিনিং, মানে বুঝতেই পারছো সিনোনিম, সমার্থক শব্দ। হার্ড অফ হিয়ারিং মানে কি, সে কম শুনতে পায়, ঠিক আছে, বা সে কানে শুনতে পায় না বললেই চলে, তাহলে কি বলা হয়, তাকে ডিফ। সে বধির, সে শুনতে পায় না, তাকেই তো আমরা ডিফ বলি। ইনঅডিবল মানে শোনা যায় না এমন। ইনসেনসিটিভ মানে অসংবেদনশীল। ডিসইন্টারেস্টেড মানে অনুৎসাহী, তাহলে ডিফ হয়ে যাবে, ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, এবার চলে আসি আমরা পরের প্রশ্নে, যেটা হচ্ছে সিনোনিম। সিনোনিম বলেছে, তাহলে সিনোনিম সমার্থক শব্দ কি বলছে, ডেফার, DFER, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডেফার, ভালো করে বোঝো। ডেফার মানে হচ্ছে কি, মনে রাখবে, ডেফার মানে হচ্ছে পুট অফ, পুট অফ কিংবা পোস্টপন, পুট অফ কিংবা পোস্টপন, ঠিক আছে। ডেফার মানে পোস্টপন করা, কোনো কিছুকে স্থগিত রাখা। আচ্ছা, প্রথম অপশন কি বলেছে, ইনডিফারেন্ট। ইনডিফারেন্ট মানে মানে উদাসীন। ডিফার মানে একে একে অন্যের সাথে নিজের মতামতকে ডিফার করছে, মানে মতানৈক্য করছে। ডিফাই মানে তুচ্ছ করা কাউকে, ঠিক আছে। তাহলে পোস্টপন হয়ে যাবে, ইজ দ্য কারেক্ট আনসার, পোস্টপন। নেক্সট, নেক্সট কেন বলছে দেখো, গ্রিন আইড ফ্রেন্ডস। গ্রিন আইড এর কথা বলছে, বলছে কারেক্ট মিনিং। আমি তোমাদেরকে বলেছিলাম, মনে করে দেখো, যে এরকম কিছু ইডিয়াম আসছিল, সেই ইডিয়াম গুলো আসছিল সেন্টেন্স দিয়ে, আমরা করেছিলাম উই শুড গার্ড এগেনস্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ডস। দেখো, গ্রিন আইড মানে কি, যারা গ্রিন আইড হয়, এই গ্রিন আইড এর একটা সিনোনিমাস ওয়ার্ড আছে, দ্যাট ইজ জেলাস, ঠিক আছে। আচ্ছা, প্রথমে পুর, গরিব বলেছে। আচ্ছা, হ্যান্ডসাম হচ্ছে কি, মেল, মেল যারা হয়, ঠিক আছে, মেলদের ক্ষেত্রে ব্যবহার করা হয় হ্যান্ডসাম। আর গুড লুকিং, আর ফিমেলদের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়, প্রিটি এবং বিউটিফুল, এই দুটো ব্যবহার করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে এনথুসিয়াস্টিক। এনথুসিয়াস্টিক মানে উৎসাহী, তাই তো, উৎসাহী বলা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে জেলাস। জেলাস কি, যেটা হচ্ছে গ্রিন আইড মনস্টার হচ্ছে জেলাস, এর আরেকটা সিনোনিমাস ওয়ার্ড হচ্ছে এনভিয়াস, জেলাস। এরপরে দেখো, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ফ্রেলটি। ফ্রেল, ফ্রেল মানে হচ্ছে ভঙ্গুর, দ্যাট ইজ ব্রিটেল। ফ্রেলটি মানে হচ্ছে ব্রিটেলনেস, ভঙ্গুর যাকে বলে, ঠিক আছে। বা ফ্র্যাজাইলিটি, এই ওয়ার্ড গুলোকে বোঝায়, ফ্র্যাজাইলিটি এগুলো। ফ্রেলটি, ব্যাপারটা বুঝতে দেখো, এটা একটা জিনিস, মজার জিনিস দেখিয়ে দিই তোমাদেরকে একটু, একটা জিনিস, সেটা হচ্ছে এই ফ্রেলটি ওয়ার্ডটা, আমি একটা জিনিস ওয়ার্ড লিখছি দেখো, FRAN, ফ্রানজিবেল। আচ্ছা, এখান থেকেই তুমি দেখতে পাচ্ছ একটা ওয়ার্ড তৈরি করব আমি, ফ্র্যাজাইল, আর একটা হচ্ছে ফ্রেল। দেখো ভালো করে, এই এফ, এই ফ্র্যাজাইল ফ্রানজিবেল ওয়ার্ডটা থেকে আমি এফ নিলাম, আর নিলাম, এ নিয়েছি, আই নিয়েছি, এল নিয়েছি, দেখো ফ্রেল তৈরি হয়ে গেছে। এফ আবার এখান থেকে এফ আর এ নিয়েছি, জি নিয়েছি, আই নিয়েছি, এল নিয়েছি, এল ই, দেখো এই শব্দ থেকেই কিন্তু আমি এইগুলো তৈরি করতে পারছি। যদি কোনো এই শব্দগুলো থেকে যদি কোনো এরকম শব্দ তুমি তৈরি করতে পারো যাদের অর্থ এই শব্দটার মতোই হয়, মানে ফ্র্যানজিবল মানে ভঙ্গুর, আবার ফ্র্যাজাইল মানে ভঙ্গুর, ফ্রেল মানেও ভঙ্গুর, এই ওয়ার্ড গুলোকে বলে হচ্ছে ক্যাঙ্গারু ওয়ার্ড, বুঝছো, যাদের মধ্যে তার সিনোনিম লুকিয়ে থাকে। তাহলে ফ্রেল, এই ফ্রেলটি ওয়ার্ডটাকে বলা হয় হচ্ছে ক্যাঙ্গারু ওয়ার্ড, যার মধ্যে তার সিনোনিম লুকিয়ে থাকে। তাহলে ফ্রেলটি তৈরি হয়েছে ফ্র্যানজিবল ওয়ার্ডটা থেকে। তাহলে এটা হচ্ছে কি, অপোজিট বলেছে, বিপরীত শব্দ, তাহলে বুঝতেই পারছো ভঙ্গুর। তাহলে ভঙ্গুরের অপোজিট কি হবে, আমরা স্ট্রেংথ, শক্ত, বুঝছো, বুঝতে পেরেছো। আচ্ছা, এনার্জি, বুঝতেই পারছো এনার্জি কি। আচ্ছা, ভেহেমেন্স, ভেহেমেন্টলি বলা মানে হচ্ছে কি জোর দিয়ে বলা, ইন্টেন্সিটি মানে তীব্রতা, এগুলো সবই তাই। আচ্ছা, এরপরে আমরা চলে যাই 65। একই রকম ভাবে ইন হাই স্পিরিটস, মানে এই যে ইডিয়াম দেওয়া হয়েছে, ইডিয়ামটার মানে বলতে হবে একটা পার্টি ইজ অলওয়েজ ইন হাই স্পিরিটস,
সে পার্টিতে সবসময় হাই স্পিরিটে থাকে, তার মানে কি সে সবসময় টকেটিভ, মানে যে বেশি কথা বলে। ড্রাঙ্ক মানে হচ্ছে সে ড্রাঙ্ক করে থাকে, ড্রিঙ্ক করে থাকে, আনকন্ট্রোলেবল হয় না। চিয়ারফুল, হাই স্পিরিটস মানে হচ্ছে চিয়ারফুল, প্রচন্ড আনন্দে থাকে। ভালো করে বোঝো, প্রচন্ড আনন্দে থাকে, ভেরি গুড। আচ্ছা, এরপরে বলেছে দেখো একটা কারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেমন কমিটি। আচ্ছা, কমিটি ওয়ার্ডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে কমিটির ক্ষেত্রে সি এমটা টিটা ইটা এই তিনটেই কিন্তু ডাবল হয়, ডাবল করে হবে। দেখো সিও এম এম আই টি টি ই কমিটি, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, কমিটি। আচ্ছা, 70 কি বলেছে দেখো, আবার একটা এফআইবি দিয়েছে। আচ্ছা, এফআইবি তে কি ইনস্ট্রাকশন রয়েছে? প্রপার ওয়ার্ড, মনে পড়ছে প্রপার ওয়ার্ড ইনস্ট্রাকশনটা বলেছিলাম, প্রপার ওয়ার্ড। চলে আসি, দেখো ইনস্ট্রাকশনে কি বলেছিলাম, ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবে, সেখানে ইউজ করবে ওরা অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কিংবা প্রপার ওয়ার্ড, বলেছিলাম আছে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কিংবা প্রপার ওয়ার্ড ইউজ করবে। যেমন বলেছিলাম তেমনই আমরা দেখতে পাচ্ছি, প্রপার ওয়ার্ড। আচ্ছা, দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ। দেখো সল্ট স্প্রে কি করে, ব্রিজটা কি করে দেয়, সল্ট স্প্রে ব্রিজটা কি করে দেয়, ক্ষইয়ে দেয়, তাই না? ক্ষয়ে যায়, ব্রিজটা আস্তে আস্তে ক্ষয়ে যায়। তাই জন্য তাহলে কি হবে, স্পয়েল, তোমার প্রথমটা বলেছে স্পয়েলড, স্পয়েল মানে নষ্ট করে দেওয়া। ডেমোলিস্ট করা মানে হচ্ছে ধ্বংস করে দেওয়া। এরোডেট করা মানে হচ্ছে ক্ষয়ে যাওয়া। আর র্যাবেজ মানে হচ্ছে একদম মানে ধ্বংস করে দেওয়া। তাহলে এরোডেট হচ্ছে হবে, কারণ এটা ক্ষয়ে যাবে। সল্ট কি করে, ক্ষইয়ে দেয়, ক্ষয়ে যাওয়া। আচ্ছা, এরপরে দেখো আবার একটা এফআইবি দিয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে কি বলেছে, প্রপার ওয়ার্ড, দেখতে পাচ্ছ প্রপার ওয়ার্ড। দিস মেডিসিনস আর ড্যাশ ফর কিউরিং কোল্ড। মানে মেডিসিনস গুলো কি হবে, প্রপার তো হবে না। আচ্ছা, এফেক্টিভ, এফেক্টিভ ফর কিউরিং কোল্ড। ক্যাপাবেল হলে কিন্তু ক্যাপাবেল হতো, তাহলে এখানে ক্যাপাবেলের পরে অফ হয়, তাহলে এখানে কিন্তু অফ নেই। রিয়েল ফর হয়, রিয়েল এর পরে অফ, রিয়েল হবে না, রিয়েল এরকম ভাবে ফর হয়, এফেক্টিভ হয়ে যাবে আনসার। দিস মেডিসিনস আর এফেক্টিভ ফর কিউরিং কোল্ড। 75 কি বলছে দেখো, এটা একটা এরার থেকে দিয়েছে, কি হবে, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোরথকামিং ম্যাচ। বলো কি হবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর, হ্যাঁ কোথায় ভুল আছে, অনেকে বলছো বি তে ভুল আছে। আচ্ছা, কারণটা আমি বিশ্লেষণ করে দিচ্ছি, কি কারণ আছে দেখো, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ, মনে রাখবে যদি কোনো সেন্টেন্সে অ্যালং উইথ থাকে, ঠিক আছে, আরো কিছু আছে, কি কি লিখে দিচ্ছি, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড নট, লাইক, আনলাইক, এই যে শব্দগুলো লিখলাম, এইগুলো দিয়ে যুক্ত থাকলে মনে রাখবে সবসময়, সবসময় ভার্ব যে রয়েছে, এই যে ভার্ব, সে সবসময় কি করবে, এদের আগে যে বসে আছে তাকে ফলো করবে, দা ক্যাপ্টেনকে ফলো করবে। তাহলে কি হবে, ক্যাপ্টেনকে ফলো করবে। তাহলে যদি সেন্টেন্সটা উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন অ্যাডিশন টু, লাইক, আনলাইক, এন্ড নট, ঠিক আছে, নট মোর দ্যান, ঠিক আছে, এরকম যদি থাকে, এই সমস্ত ওয়ার্ড গুলো থাকে, তাহলে সবসময় মনে রাখবে ভার্ব কি করে, প্রথম সাবজেক্টকে ফলো করে, যেখানে ক্যাপ্টেন রয়েছে, ক্যাপ্টেন এখানে কিন্তু প্রথম ভার্ব রয়েছে, তাই প্রথম সাবজেক্ট আছে, তাই জন্য ক্যাপ্টেন হচ্ছে আমাদের মেন ভার্ব, এবং এটা সবসময় ইজ হবে, কারণ এখানে ক্যাপ্টেনকে ফলো করে বসবে, টিমকে ফলো করছে না বা কিছু। তাহলে আমাদের ক্যাপ্টেন এটা হয়ে যাবে, আর প্র্যাকটিসিং হবে না, ইজ হয়ে যাবে। এরপর 81 কি বলছে দেখো, কারেক্ট মিনিং, ঠিক আছে, সিনোনিম, হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস, হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস। তাহলে ব্যাপারটা হচ্ছে এটাও একটা ইডিয়াম, দেখতে পাচ্ছ ইডিয়াম থেকে দিয়েছে। ইজ অন দ্য কার্ডস মানে কি, ইজ অন দ্য কার্ডস মানে হচ্ছে প্রবাবল, যেটা হচ্ছে প্রবাবল, হতে পারে, সম্ভাবনাময়। তাহলে প্রবাবল, অন দ্য কার্ডস, কার্ডস মানে হচ্ছে কি, একটা কার্ডের ওপরে কিছু থাকলে কি হবে, সে কার্ডটা ভেঙে যেতে পারে, তাহলে সেটা কিন্তু প্রবাবল, সেটা কখনোই
কি হবে, সার্টেন হতে পারে না, মানে একদম নিশ্চিত হতে পারে না, দ্যাট ইজ প্রবাবল, হতে পারে আবার নাও হতে পারে। আচ্ছা, ডেমোলিশ, ডেমোলিশ মানে ধ্বংসপ্রাপ্ত হওয়া, ডেমোলিশ তার অপোজিট ওয়ার্ড, মানে তার বিপরীত শব্দ কি বলেছে, কি হবে, বিল্ড করা, তৈরি করা। ডেমোলিশ যদি ধ্বংস হয় তাহলে বিল্ড করা হচ্ছে তৈরি করা হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো একটা বলেছিলাম এফআইবি থাকবে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে এসছে, দেখো এসছে কিনা। হি ইজ ভেরি গুড, মনে রাখবে গুড এর ক্ষেত্রে দুটো জিনিস হয়, গুড অ্যাট, গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ, কোনো কিছু দক্ষ বোঝাতে, আর গুড ফর, গুড ফর নাথিং হয়, মানে এটা হচ্ছে সে অদক্ষ কোনো কিছুতে হয়। তাহলে গুড অ্যাট মেকিং স্টোরিজ, তাহলে অবশ্যই গুডের পরে অ্যাট হবে, কারণ সে স্টোরি তৈরি করতে বেশ দক্ষ, এটা বোঝাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, কেবি কনস্টেবলের কয়েকটা জাস্ট কোয়েশ্চেন আমরা একটু দেখে নিচ্ছি। গ্যালান্ট, দেখো গ্যালান্ট বলেছে, গ্যালান্ট, ঠিক আছে, তাহলে গ্যালান্টের বিপরীত শব্দ কি হবে বলো? গ্যালান্ট বলতে কি, গ্যালান্ট অপোজিট ওয়ার্ড বলেছে, মানে যেগুলো গ্যালান্ট মানে হচ্ছে প্রচন্ড শৌর্যবীর্য, তাহলে অবশ্যই কাওয়ার্ডলি, ভেরি গুড, কাওয়ার্ডলি, ভীরু। ঠিক আছে, ভ্যালিয়েন্ট মানে শৌর্যবীর্য, ব্রেভ মানে সাহসী, কারেজিয়াস সাহসী, তার মানে কাওয়ার্ডলি হচ্ছে অপোজিট ওয়ার্ড। এরপরে বলেছে একটা সিনোনিম, কনসাস, সচেতন, সচেতনের অপোজিট কি হবে, অবশ্যই অ্যাওয়ার, তাহলে সচেতন এর নিয়ারেস্ট মিনিং মানে কোনটা হবে, অ্যাওয়ার, সচেতন। ঠিক আছে। আচ্ছা, হি ব্রোক এট দ্য মিডল অফ দ্য স্পিচ, তাহলে হি ব্রোক, হি ব্রোক কি করেছে, তাহলে মনে রাখবে ব্রোক, ব্রোক অ্যাপার্ট, হি ব্রোক অ্যাপার্ট এট দ্য মিডল অফ দ্য স্পিচ। ব্রোক অ্যাপার্ট মানে হচ্ছে মাঝখান থেকে এ করা। আচ্ছা, ব্রোক অফ মানে হচ্ছে কি, ব্রোক অফ হচ্ছে রিমুভ করা বা কিছু, ব্রোক অ্যাপার্ট মানে মাঝখান থেকে বেরিয়ে আসা, এরকম এট দ্য মিডল অফ দ্য স্পিচ, এটা হবে। আচ্ছা, এনথুসিয়াজম মানে হচ্ছে উৎসাহ, প্রচন্ড উৎসাহ, অবশ্যই কি হবে, উৎসাহী, এর উল্টোটা হচ্ছে অ্যাপাথি, অ্যাপাথি। ঠিক আছে, যাই হোক এই শব্দগুলো আছে, দেখে নেবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে, আরো কিছু আছে দেখবে, এখানটা দেখতে অ্যাবান্ডেন্স মানে প্রচুর পরিমাণে, তাহলে নিয়ারেস্ট মিনিং কি হয়েছে, অবশ্যই প্লেন্টি, অ্যাবান্ডেন্স। দ্য ট্রানজাকশন ইজ প্রফিটেবল, প্রফিটেবল এর পরে কি হয়, অবশ্যই প্রফিটেবল এর পরে আমরা জানি ফর হয়, প্রফিটেবল ফর, প্রফিটেবল এর পরে ফর হয়। আচ্ছা, ইন্ডিয়া ইজ রিচ, ইন্ডিয়া ইজ রিচ ইন, রিচ এর পরে ইন হয়, ইন মিনারেলস, এগুলো আর কি আছে। আচ্ছা, এরপরে আমি আর একটু যদি চলে যাই পরের দিকে। আচ্ছা, এবার যদি তোমাদেরকে কিছু মেন্সের প্রশ্নপত্র দেখাই, সেটা আমি দেখাই তোমাদেরকে, যে মেন্সে এখানে আমরা মোটামুটি প্রিলিতে প্রশ্নগুলো দেখে ফেললাম, মেন্সের প্রশ্নগুলো আমি এবার দেখে নিচ্ছি কি কেমন ধরনের থাকে। দেখো পেপার 2 তে মোটামুটি টপিক গুলো কি কি আসছে, দেখো এরকম ফরম্যাটেই থাকবে তোমাদের। এক নম্বর হচ্ছে কি, দেখো এটাও দিয়ে আমি দেখি যে এখানে একটা রিপোর্ট রাইটিং, এই যে নিউজ পেপার রিপোর্ট দেখতে পাচ্ছ, নিউজ পেপার রিপোর্ট দিয়েছে, যেটা হচ্ছে কি সিভিয়ার আর্থকুয়েক ইন টোকিও, টোকিওতে প্রচন্ড ইয়ে হয়েছে, আর্থকুয়েক হয়েছে, যেটা রিসেন্টলি ভেনেজুয়েলাতেও প্রচুর বড় একটা আর্থকুয়েক হয়েছে, এটাও আসতে পারে। ঠিক আছে, দেখো সবসময় এরা কি করে, এরকম হিন্ট দিয়ে দেয়, হিন্ট দিয়ে দেয়, সেই হিন্টের ভিত্তিতে কিন্তু লিখতে হয় আমাদেরকে। ঠিক আছে। আচ্ছা, এখানে কি করতে হবে, লেখার নিয়ম হচ্ছে কি, আমরা প্রথমে একটা ওপরে হেডলাইন করব। ঠিক আছে, হেডলাইন করব। আচ্ছা, হেডলাইনটা করার পরে মোটামুটি 5টা শব্দে লিখবো, 5 থেকে 6টা শব্দে লিখবো। আচ্ছা, তার ঠিক নিচে বাঁ দিক করে, ডান দিক করে এখানে আমরা কি করব, এখানটায় লিখবো হচ্ছে ভাইয়া স্টাফ রিপোর্টার। আচ্ছা, লেখার পরে একদম বাদিকে এখানটাতে আমরা জায়গা, অর্থাৎ জায়গার নাম তো দেওয়া যায় না, এক্স নামক জায়গা দেব, জায়গা তারিখ দেব, পরীক্ষায় যেদিনকে আমরা লিখছি সেদিনকে। ঠিক আছে, তাহলে 28, ধরো আমি ধরলাম 28 জুন পরীক্ষা আছে, এই 28 জুন, ব্যাস, এটা দিয়ে আমরা শুরু করব, এখান থেকে একদম 5 থেকে শুরু করব। আমরা 3টে প্যারাগ্রাফে লেখার চেষ্টা লিখবো, সেটা হচ্ছে ফার্স্ট, এখানে হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফ, এখানে হয়ে গেল ফার্স্ট প্যারাগ্রাফ। আচ্ছা, তারপরে একই জায়গা থেকে আমরা চেষ্টা করবো শুরু করার, সেকেন্ড প্যারাগ্রাফ। আচ্ছা, আর হচ্ছে থার্ড প্যারাগ্রাফ, 3টে প্যারাগ্রাফে আমরা লিখবো। আচ্ছা, প্রথমে কি লিখবো মনে রাখবে, ফার্স্ট প্যারাগ্রাফ যেখানে লিখছি সেটা হচ্ছে 4W1H, মানে কি, কি ঘটলো, কবে ঘটলো,
কোথায় ঘটলো, কেন ঘটলো, কিভাবে ঘটলো, হয়ে গেল ফার্স্ট প্যারাগ্রাফটা। ঠিক আছে, ফার্স্ট প্যারাগ্রাফ হয়ে গেল। এবার সেকেন্ড প্যারাগ্রাফে কি করব, এইবার আমরা যেটা তুমি বললে তার এইবার হচ্ছে অ্যানালিটিক্যাল ডিটেল। অ্যানালিটিক্যাল ডিটেল মানে সেই ঘটনাটা খুব ভালো করে বিশ্লেষণ করবো এখানটাতে, অ্যানালিটিক্যাল ডিটেল মানে ডিটেলসে আমরা এটা লিখবো এখানটাতে সেকেন্ড প্যারাগ্রাফ। আর থার্ড প্যারাগ্রাফে কি করব, এখানটায় সলিউশন মানে এই যে ঘটনাটা ঘটলো তার জন্য সরকারের তরফ থেকে গভর্নমেন্ট কি করেছে, গভর্নমেন্ট কম্পেনসেশন দিয়েছে কিনা, বা এখন ইনভেস্টিগেশন কোন পর্যায়ে রয়েছে, কি ধরনের ইনভেস্টিগেশন চলছে, এই সমস্ত কিছু আমরা থার্ড প্যারাগ্রাফে লিখব। ক্লিয়ার? এই তিনটে প্যারাগ্রাফে আমরা লিখবো এবং চেষ্টা করব মোটামুটি ভাবে 150 ওয়ার্ডের মধ্যে, খুব বেশি হয়ে যাওয়া 120 থেকে 150 ওয়ার্ডের মধ্যেই আমরা থাকবো। বোঝা গেছে? এটা আমরা ক্লাসে আরো ভালো করে আলোচনা করব, এইভাবে আমরা রিপোর্ট রাইটিংটা লিখবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানটায় আমরা এইরকম ভাবে কিন্তু তিনটে প্যারাগ্রাফে এখানে লিখবো রিপোর্টটা। নাম্বার 2 হচ্ছে দেখো একটা প্রেসিস রাইটিং দিয়েছে, যেটা অরে ছিল, দেখতে পাচ্ছ প্রেসিস রাইটিং। এখানে একটা প্রেসি দিয়েছে এরকম, আর ওয়াশিংটনের জেনারেল ওয়াশিংটন প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এইটা থেকে দিয়েছে। হ্যাড 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 ও ফ্রেন্ড হু হ্যাড ফট উইথ হিম ইন দ্য ওয়ার এগেনস্ট ব্রিটিশ অ্যান্ড ওয়াজ অলমোস্ট দ্যাট ইজ ডেইলি কম্পেনিয়ন, মানে মানে জেনারেল ওয়াশিংটনের বন্ধুর সাথে তার যুদ্ধ হয়েছে, এই ব্যাপারটা নিয়ে দিয়েছিল। আচ্ছা, তাহলে কি দিয়েছে, এটার ক্ষেত্রে আমরা কি করতে হবে, একটা টাইটেল দিতে হবে, টাইটেল দেব। এবং এই পুরো জায়গাটা আমি যদি ধরে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আচ্ছা 13 মোটামুটি ওয়ার্ডস মেনটেন করা হচ্ছে। 1 2 3 4 5 6 7, মোটামুটি আমি 7 13 91, মানে আমি অ্যারাউন্ড ধরে নিচ্ছি 91 থেকে 90 নেওয়া হয়েছে। তাহলে আমাকে এইটা পুরো পেজটা 30টা শব্দের মধ্যে থার্ড পার্সনে লিখতে হবে, মনে রাখবে থার্ড পার্সনে লিখতে হবে 30 শব্দের মধ্যে। ঠিক আছে, তার জন্য একটা শীট তোমার দেওয়া হবে, সেটার জন্য লিখতে হবে। আচ্ছা, এবার কি বলেছে দেখো, ট্রান্সলেট ইনটু ইংলিশ, এই যে 10 দুগুণে 20 এরকমও আসে। এবার দেখো এই যে তোমাকে বলা হয়েছে এইগুলো, এই যে সেন্টেন্স গুলো দিয়েছে, এই সেন্টেন্স গুলো তোমার প্রতিটা সেন্টেন্স গুলোকে আমরা কি করতে হবে, ট্রান্সলেট করব। সততার জন্য পুরস্কার তার প্রাপ্য, পার্টিতে যাওয়ার জন্য উদ্গ্রীব ছিল, এরকম সেন্টেন্স গুলো দেওয়া রয়েছে, এগুলো লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো মেক সেন্টেন্স দেওয়া রয়েছে, এই যে মেক সেন্টেন্স এরকমও আছে। অ্যাকসেপ্ট এক্সেপ্ট মানে হোমোনিম থেকেও কিন্তু হয়, হোমোনিম থেকেও হয়। আবার বললাম যে হোমোনিম বেসিসও দেয়, আবার কখনো ইডিয়াম বেসিসও দেয়, এটা দেখতে হবে। অল টুগেদার ডিসেন্ট, এগুলো আমাদের দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি সিনোনিম, রাইট দ্য সিনোনিমস অফ দ্য ওয়ার্ড, এর সিনোনিম লিখতে হবে। এখানেও কিন্তু 1 × 5, তাহলে 5টা থাকবে 5 নম্বর, এখানে 5টা থাকবে 2 নম্বর করে, 10টা না 10 নম্বর। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এখানে বলেছে যে ওয়ান ওয়াই, যে এখানে বলেছে ওয়ান ওয়া সাবস্টিটিউশন করতে হবে, সেটাও কিন্তু এখানে দেয়া রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ইয়ে। এবং এখানটায় আমি তোমাদের জন্য WPSI এর প্রশ্নটাও রেখেছি, দেখতে পাবে একই রকম ভাবে রয়েছে। ঠিক আছে? আচ্ছা, প্রেসিস রাইটিং এবং রিপোর্ট রাইটিং, এবং তার সাথে হচ্ছে এই যে ফ্রেম মিনিংফুল সেন্টেন্স এটা রয়েছে, এবং সিনোনিম লিখতে বলা হয়েছে, সেম জিনিস রয়েছে, অসুবিধা কিছু নেই। তো এরকম ভাবেই। আচ্ছা, আর তার সাথে হচ্ছে এখানে একটা ট্রান্সলেশন আসে, সেই ট্রান্সলেশনটা এখানে দেওয়া হয়েছে। এই হচ্ছে মেইন আমাদের জায়গা। তো আশা করি তোমাদের কাছে সবটা ক্লিয়ার করতে পেরেছি। এবার বলো যে আমরা যেটা পড়লাম, অবশ্যই পিডিএফটা পেয়ে যাবে, তোমাদের জন্যই পিডিএফটা করা। ঠিক আছে, এবার বলো যে কারোর কোনো ডাউট আছে কিনা কোনো কিছু নিয়ে। এনিওয়ান, বলো কোনো প্রশ্নপত্র নিয়ে ডাউট আছে কিনা, বা কোথাও বুঝতে পারোনি। আর এবং আমি তোমাদেরকে প্রথমে যারা বলেছিলাম যে যারা একেবারে ধরো যারা কনফিডেন্স পাচ্ছিলে না, এখন অন্তত মনে হচ্ছে তো পারবো, এই কনফিডেন্সটা গ্রো হয়েছে তো এই 1.5 ঘন্টা ক্লাসটা করার পরে। ভেরি গুড। ঠিক আছে, আশা করি ডাউট থাকবে না। ঠিক আছে, এবং এই কনফিডেন্সটা আশা করি সবার মধ্যে এসছে যে স্যার আমরা পারবো। যারা মনে করেছিল একদমই পারবো না, তারা কিন্তু এবার মনে করছে পারবে, এটুকু সবার মধ্যে এসছে তো কনফিডেন্সটা। ব্যাস, ভেরি গুড। এই কনফিডেন্সটা আসা দরকার। ঠিক আছে, তাহলে অটোমেটিক্যালি তোমরা পারবে। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, অবশ্যই পারবে। ঠিক আছে, এমন কিছু ব্যাপার নেই, সবটাই পারা, খুবই ইজি জিনিস। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে শুনে একটু করতে হবে, একটু ধৈর্য সহকারে পড়তে হবে, শুনতে হবে। এই আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে যদি কারোর কোনো ডাউট না থাকে, যদি কোনো প্রশ্ন নিয়ে ডাউট থাকে, কোনো কিছু নিয়ে থাকো, তা বলতে পারো।
আদারওয়াইজ আমি স্যারকে ক্লাসটা ট্রান্সফার করবো। আশা করি তোমাদের কোনো ডাউট নেই, তবুও যদি থাকে বলতে পারো। ভেরি গুড। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, ঠিক আছে। ক্লাস কমপ্লিট হয়ে অসংখ্য গেছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে শোনার জন্য। ঠিক আছে স্যার, আপনি আছেন? হ্যাঁ স্যার, ক্লাস কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমি একটু তোমাদের গ্রুপে একটু লিংক শেয়ার করছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা দেখো ওপেন আছে, ইয়ে দিয়ে দিচ্ছি, পাঠিয়ে দিচ্ছি, একটা মিনিট দাও। গ্রুপে দেখো লিংক শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আমি তার মধ্যে এখান থেকে বাকি সবটাই শেয়ার করে দিচ্ছি। সিক্রেট কোডটা সেকেন্ড পেজে রয়েছে, এটা ফার্স্ট পেজ। সেকেন্ড পেজে আমরা সিক্রেট কোডটা পাবো। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। গ্রুপে দেখো লিঙ্কটা শেয়ার করা আছে। গ্রুপে দেখো লিঙ্কটা শেয়ার করা আছে। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। এটা দেখো ওপেন আছে, লিঙ্ক শেয়ার করা আছে। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। গ্রুপটা দেখো, গ্রুপে দেখো লিঙ্ক শেয়ার করলাম। আবার বলছি, একটা দুটো সেন্টেন্স লেখো, সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দাও। সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দাও। একটু যদি একটা দুটো সেন্টেন্সে শেয়ার করে দাও। গ্রুপে দেখো লিঙ্ক শেয়ার করলাম, সেম ফিডব্যাক কপি পেস্ট করে বাকি লিঙ্ক গুলোতেও শেয়ার করে দিও। শুধু বলবো একটা মানে একটা দুটো সেন্টেন্সে একবার ফিডব্যাকটা শেয়ার করো, দেন ওটাকে, মানে এতে উদ্দেশ্য আর কিছুই না যে তোমাদের হাত ধরে বাকি লিঙ্ক গুলোতেও রিচ পাবেই যা। অনন্যা করগুপ্তা, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও, এটা রিকোয়েস্ট হলো। বাকি সবার কাছে রিকোয়েস্ট হলো, যদি সমবায় একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। গ্রুপে দেখো লিঙ্ক শেয়ার করা আছে, সানি ওরান, তাই তো? থ্যাংক ইউ ভাই ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও, এটা সবার কাছে রিকোয়েস্ট হলো। কেয়া সামন্ত গুছাই, অসংখ্য ধন্যবাদ কেয়া, আন্তরিকভাবে কৃতজ্ঞ এত সুন্দর করে বা এত বড় করে লেখার জন্য। অসংখ্য ধন্যবাদ কেয়া, কেয়া আন্তরিকভাবে কৃতজ্ঞ। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো, বা সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও। সমরজিৎ পান্ডা, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও। আবার বলছি, তোমাদের হাত ধরে এই পোস্টগুলোর আর একটু রিচ পাবে। তোমরা কমেন্ট করছো বা শেয়ার করছো, তোমার কমেন্ট করছো বা লাইক করছো, এতে করে এই পোস্টগুলো আর একটু রিচ পাবে। মূল উদ্দেশ্য এটাই। প্রীতি ঘোষ, অসংখ্য ধন্যবাদ ফিডব্যাক শেয়ার করার জন্য। রিকোয়েস্ট হলো সেম ফিডব্যাক বাকি লিঙ্ক গুলোতেও কপি পেস্ট করে শেয়ার করে দিও। একটু যদি পারো একটা দুটো সেন্টেন্স একটু তোমাদের ফিডব্যাক শেয়ার করো। আমি কোডে চলে গেলাম, বাকিরা একটু শেয়ার করে দিচ্ছিলাম। কোডে চলে গেলাম। কোড যেটা বলার, সে যে শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, অর্থাৎ ইমেজ পাঠাবে না। আচ্ছা, এটা বলে রাখি, আগামীকাল তোমাদের স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস থাকবে। বলে রাখি, তোমাদের জিকে পার্ট, অর্থাৎ জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস বলে যে পার্টটা রয়েছে পুলিশের পরীক্ষাতে, মানে সেটা যে কোনো এতে দেখো না কেন, তোমাদের কনস্টেবল বলো, এসআই বলো বা এক্সাইজে বলো, সব ক্ষেত্রেই বলছি যে একটা পার্ট রয়েছে জিকে বা জিএস বা জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, এই নামে একটা পার্ট রয়েছে। মূলত ওখানে কি কি থাকে? ওখানে মূলত থাকে স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাবজেক্টিভ জিকে। সাবজেক্টিভ জিকে হলে সেখানে
হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি বা সায়েন্স থেকে কোশ্চেন থাকে, ঠিক আছে। একই রকম ভাবে যখন তোমরা স্ট্যাটিক জিকে আশা করি বোঝো। স্ট্যাটিক জিকে আমি 2-4টে এক্সাম্পল দিলে আরো হয়তো ভালো ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো, আমি যদি জিজ্ঞাসা করি এই মুহূর্তে, অনেকে হয়তো জানবেও না, অনেকে জানো যে আমরা জানি আমাদের দেশের যে ন্যাশনাল এনিম্যাল আমরা জানি রয়্যাল বেঙ্গল টাইগার আমরা জানি, কিন্তু যদি এরকম বলে রাজ্য প্রাণীর নাম কি, স্টেট এনিম্যাল বা স্টেট বার্ড, এরকম রাজ্য প্রাণী, রাজ্য পাখি, রাজ্য ধরো ফুল বলতে পারে, এগুলো কিন্তু সব আছে আমাদের। যেহেতু এটা স্টেট লেভেলের পরীক্ষা, এগুলো আসার সম্ভাবনা প্রবল, ঠিক আছে। এছাড়া বিভিন্ন ধরো সরকারি যে সমস্ত প্রকল্প যেগুলো রয়েছে, বা ধরো বলতে পারে এরকম যে ধরো আমাদের ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী কে ছিলেন, ভারতের দ্বিতীয় উপপ্রধানমন্ত্রী কে ছিলেন। প্রধানমন্ত্রী হয়তো আমরা সবাই হয়তো কম বেশি জানি, আমাদের এখানে কিন্তু অসুবিধাগুলো হয়ে যায়, ঠিক আছে। প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন, মানে প্রথম ভারতবর্ষের যদি বলে, তো এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, মাথায় রেখে দিও যে এই স্ট্র্যাটেজিক রিলেটেড কোশ্চেন আসে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, তো আগামীকাল মূলত স্ট্র্যাটেজিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই জায়গাগুলোকে দেখা হবে। আগামীকাল কিন্তু সাবজেক্টিভ হবে না, মানে সাবজেক্টিভ জিকের জন্য আলাদা ফ্যাকাল্টি থাকবে। সাবজেক্টিভ জিকেতে দুজন আলাদা ফ্যাকাল্টি থাকবে, আর্টস জিকে, সায়েন্স জিকে আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে। তো আগামীকাল মূলত স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এই জায়গাগুলো থাকবে। আবারও বলছি, এর জন্য তোমাকে আলাদা করে কোথাও কোনো কিছু দেখতে হবে, মানে তোমার কাছে যদি কোনো বই থাকে বা ইভেন তোমার কাছে কোনো অনলাইন সোর্স, আমি বলবো সেটাও কম পড়ে যাবে। অনেক সময় তার মধ্যে অথেন্টিক এটা একটা কোশ্চেন মার্ক চলে আসতে পারে। মানে আমাদের দিক থেকে যা কিছু শেয়ার করা হবে তা তোমার কাছে বলতে পারো মোর দ্যান এনাফ, মোর দ্যান সাফিসিয়েন্ট, এরকম যে তোমাকে আলাদা করে কোনো কিছু দেখতে হবে না, কারণ তোমার তো পড়ার বা মনে রাখার একটা লিমিট আছে। তো আমার দিক থেকে সেরকম থাকবে, মানে প্রথমত অথেন্টিক ডেটা সবকিছু থাকবে। দ্বিতীয়ত এক জায়গায় সবকিছু, ধরো আমি যদি বলি উপপ্রধানমন্ত্রী, দেখবে এক জায়গায় লিস্ট রয়েছে, নাম, কোন পার্টি থেকে বিলং করতেন, কোন ডিউরেশনে ছিলেন, কততম উপ রাষ্ট্রপতি, দেখবে এক জায়গায় সব লিস্ট রয়েছে, এরকম ব্যাপারটা। ধরো বিভিন্ন রাজ্যে নৃত্য, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিছু নৃত্য রয়েছে, উড়িষ্যা রয়েছে, বিহার, ঝাড়খণ্ড, উৎসব, বিভিন্ন রকমের যে উৎসব হয়, বিভিন্ন মন্দির, এগুলো দেখবে সব এক জায়গায় তোমাকে স্যার দিয়ে দিচ্ছেন। এবং সব থেকে বড় কথা, বাংলা ইংলিশ দুটো ভাষাতে থাকবে। তো আগামীকাল ক্লাস কেমন কি হবে আমি তো তোমার থেকে ফিডব্যাক নেবই, কিন্তু যে স্টাডি মেটেরিয়ালটা তোমাদের কাছে যাবে সেটা আমি তোমাকে বলে রাখি যে তোমাদের কাছে ওটা অ্যাসেট মনে হবে, তোমাদের কাছে ওটা অ্যাসেট মনে হবে, অ্যাসেট, সম্পত্তি মনে হবে, ঠিক আছে। তো আমি কোডে চলে গেলাম, শুধুমাত্র আবারও বলছি টাইপ করে পাঠাবে, কোনো স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, ইমেজ পাঠাবে না, তাহলে তোমার কাছে যাবে না। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে কিন্তু পাঠাবে না। নিচে যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, নাম্বারটা দেখিয়ে দিচ্ছি, কোডও দেখিয়ে দিচ্ছি, নাম্বার বা কোড সবটাই নিচে রয়েছে। আর সিক্রেট কোড এটা প্রতিবার পাল্টে যাবে, কারণ আজকে এখনো পর্যন্ত আমি শেয়ার করিনি, তাই এটা সিক্রেট রয়েছে। যে আমি শেয়ার করে দেবো, এই যে শেয়ার করে দিলাম, এটা কিন্তু সিক্রেট থাকলো না। কোডটা হচ্ছে এটা, এই যেটা বক্স করে দিচ্ছি, এটা হচ্ছে কোড লাভ ইউ পিআরবি। পিআরবি মানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, যেটা শুধু এইটুকু টাইপ করে পাঠাবে, লাভ ইউ পিআরবি, লাভ ইউ পিআরবি, শুধু এইটুকু টাইপ করে পাঠাবে। পাঠাবে 6291515880। মনে রাখবে, এই নাম্বার বাদ দিয়ে অন্য কোনো নাম্বারে কোড পাঠালে তোমার কাছে যাবে না। এই নাম্বারটা তোমাদের গ্রুপে নেই, এই নাম্বারটা একেবারে নতুন নাম্বার, তোমাদের এই নাম্বারের সাথে পরিচিতি নেই। তো শুধুমাত্র এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে না। পাঠাবে লিখে লাভ ইউ পিআরবি, শুধু এটুকু লিখবে। পিআরবি বলতে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, আর এটুকু টাইপ করো লাভ ইউ পিআরবি, মানে টোটাল ক্যারেক্টার বললে বলতে পারি 10টা ক্যারেক্টার। লাভ ইউ পিআরবি 4 7 আর 3 10টা ক্যারেক্টার রয়েছে বা 10টা লেটার রয়েছে। এটা পাঠাও 6291515880, 6291515880। এই নাম্বার বাদ দিয়ে অন্য কোনো নাম্বারে কোড পাঠালে তোমার কাছে যাবে না, এটা মাথায় রেখে দিও। এই নাম্বার বাদ দিয়ে অন্য কোনো নাম্বারে কোড পাঠালে তোমার কাছে যাবে না। টাইপ করো লাভ ইউ পিআরবি, পাঠাও 6291515880, 6291515880। আশা করি সবাই কোড পেয়ে গেছো, কারোর কোথাও কোনো অসুবিধা নেই, তাই তো?
শুধু এটুকু টাইপ করে পাঠিয়ে রাখো, আদার্স কোনো কিছু করার দরকার নেই, বাকিটা দেখবে সবকিছু তোমাদের কাছে পৌঁছে যাচ্ছে। মেছো বিড়াল, একদম একদম। তো এইগুলো আর কি, অনেকের ক্ষেত্রে এটা বলতে পারো অজানা থাকতে পারে। তো অজানা বা তুমি জানো না, এর মধ্যে কোনো ভুল নেই, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু না জেনে তুমি চুপচাপ বসে রয়েছো ভগবান ভরসায়, বা বাজার থেকে ভাবছো চলতি চারটে পিডিএফ কিনে বা কিছু চটি বই কিনে পাস করে যাবে, ও আশা বৃথা। 2026-এ পরীক্ষা দিচ্ছ, 2016 নয় এটা, যে যাই হোক করে কিছু একটা করে হয়ে গেল। কনস্টেবল যদি ধরি তাহলে মাধ্যমিক পাস, মানে ওরকম ছেলে মেয়ে ওয়েস্ট বেঙ্গলে অভাব নেই। এই পুলিশের চাকরি করবে ওরকম ছেলে মেয়ে অভাব নেই, মানে যে কোনো ফরম্যাটে চাইলে পাওয়া যাবে। মানে কোয়ালিফিকেশন কি অ্যাকচুয়ালি মাধ্যমিক পাস বা বয়স এতটুকু বা হাইট ওয়েট চেস্ট, এই তো। কালকে যদি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এরকম অফার করে না যে এগুলো তো চাই, তার সাথে মাথায় চুল থাকতে হবে, ভালো দাড়ি থাকতে হবে, ভালো মাসেল থাকতে হবে, ভালো গান জানা থাকতে হবে, ভালো নাচ জানা থাকতে হবে, সব পেয়ে যাবে। এত ছেলে মেয়ে রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, এত ছেলে মেয়ে রয়েছে, হেভি ফর্সা হতে হবে, এগুলো সব পেয়ে যাচ্ছে, সব রকম পেয়ে যাচ্ছে। তাই আবারও বলছি, নিজেকে সেলিব্রিটি মনে করো না যে আমি চাকরি না করলে বিরাট ক্ষতি হয়ে যাবে। বারবার বলছি, নিজেকে তৈরি করো। তুমি জানো না, তোমার দুর্বলতা রয়েছে, এর মধ্যে কোনো অসুবিধা নেই। ইংলিশ খুব গুরুত্বপূর্ণ জায়গা, এই কারণে বলছি যেহেতু পরীক্ষাটা যেহেতু পুলিশের, যে সমস্ত ছেলে মেয়ে পরীক্ষা দেয় তাদের মেন্টাল সেট আপ অন্যরকম। অনেকের ক্ষেত্রে এরকমটাও ঠিক করে রেখেছে, 10 নম্বর থাকবে আমাদের ইয়ে কি বলে কনস্টেবল পরীক্ষায়, বাদ দিয়ে দেবো, বাকি 75-এর মধ্যে যা করার করে নেই। কিন্তু ওটা করতে পারবে না। কিন্তু যদি তুমি 10 নম্বরটাকেও টার্গেটে রাখো, তাহলে তুমি অন্যরকম জায়গায় পৌঁছে যেতে পারবে। কারণ মনে রেখো যে এই 10 নম্বর থেকে 5-6 নম্বরও জোগাড় করতে পারলে তুমি কয়েক হাজার, আবার বলছি কয়েক হাজার ছেলে মেয়েকে পিছনে ফেলে দিতে পারবে। ঠিক আছে, দু রকমের ক্যাটাগরি স্টুডেন্ট থাকে, ম্যাথ এবং ধরো ইংলিশ, এই দুটো সাবজেক্টে অনেকের ক্ষেত্রে দুর্বল। কেউ কখনো বলে না আমি রিজনিং এ দুর্বল, রিজনিং আমি পারি না, এরকম খুব রেয়ার আর কেস। বা কেউ বলে না জিকে আমি পারবো না, জিকে আমার কঠিন লাগে। বরং এই সাবজেক্ট গুলোতে সবাই কমন, সবাই ওগুলোতে প্রিপারেশন নিচ্ছে। বাকি থাকলো ম্যাথ আর ইংলিশ, তার মধ্যে ম্যাথে নাম্বার বেশি, তাই কিছুটা সাবজেক্ট এগিয়ে রয়েছে। ইংলিশে তুলনামূলক নাম্বার কম, কিন্তু ম্যাথের অন্য একটা জায়গায় এগিয়ে রয়েছে। কেন বলছি, যেহেতু অঙ্ক ব্যাপারটা নাম্বারের সাথে জড়িত, আমরা নাম্বার খুব ভালো বুঝি। 50 টাকা আর 75 টাকার মধ্যে আমরা বুঝি কোনটা বড় আর কোনটা ছোট। তো যেহেতু নাম্বার নিয়ে খেলা, তো তুমি সেখানে অনেকের ক্ষেত্রে বলা হয় যে ম্যাথ বা রিজনিং, এই ইংলিশ, এই দুটোর মধ্যে তুমি কোনটা আগে প্রেফার করবে। বেশিরভাগ ছেলে মেয়ে হয়তো ম্যাথকে ঝাপায়। সেই জন্য বলছি ইংলিশটাকে অন্যরকম গুরুত্ব দাও, ইংলিশের গুরুত্ব সম্পূর্ণ অন্যরকম। তো অনেকের মনে হয় ঠিক আছে ম্যাথে একটু যাই করে কিছু একটু করে করে নেবো, আমার কিছু কিছু চ্যাপ্টারের প্রবলেম, বাকিটাতে। কিন্তু ইংলিশে কেউ বলে না যে আমি ঠিক আছে পার্টস অফ স্পিচ খুব ভালো জানি, আমি টেন্স খুব ভালো জানি, বা আমার ভোকাবুলারি একটু স্ট্রং রয়েছে, এরকম পাওয়া যাবে। সবাই মোটামুটি ইংলিশে সব জায়গাতে দুর্বল। তাই ইংলিশটাকে ভালো করে জাপটে ধরো, একটু সময় দাও। আমি বলবো যাদের খুব অসুবিধা রয়েছে একটু সময় দাও, রেগুলার ইংলিশটাকে নিয়ে বসো। অন্তত আগামী 6 থেকে 8 সপ্তাহ প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে বসো। আমি ইংলিশে 40 মিনিট, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় দেবো, আগামী 6 সপ্তাহ বসো। আবারও বলছি 6 সপ্তাহ 8 সপ্তাহ পর তোমার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়ে যাবে। 3-4 মাস এটা যদি কন্টিনিউ করতে পারো, যে 40 মিনিট 1 ঘন্টা সময় দিচ্ছ, তুমি 3-4 মাস পরে গিয়ে 2-1জনকে টিউশন দিতে পারবে যে ভাই আয় আমার কাছে, আমি ইংলিশ পড়াবো, আমি ইংলিশ পড়াবো। এর মধ্যে আমি আবারও বলছি, ভুল বলছি না, বাড়িয়ে বলছি না, বা শুনতে ভালো লাগবে কিছু মুখরোচক কথা এরকমটা বলছি না। এটা যদি ভাবতে পারো, আবারও বলছি ডিপেন্ড করছে আলটিমেট এটাই, যে তুমি যদি এটাকে মনে করতে পারো, ভাবতে পারো, তবে সম্ভব। তাই বারবার বলবো যে হারিয়ে যেও না। প্রথমে এই চিন্তা ভাবনা, এই দুটো সেন্টেন্স বলছি মাথায় রাখবে। এক, এক্সাম হলে ঢোকার আগে পর্যন্ত তুমি কোনো কিছু বাদ দিতে পারবে না, তা তোমার ক্ষেত্রে
সব থেকে বড় ভুল সিদ্ধান্ত হবে। কি বললাম? এক্সাম হলে ঢোকার আগে পর্যন্ত কোনো কিছু তুমি বাদ দিতে পারবে না। আর 2, এক্সাম হলে ঢোকার পর তুমি সব কোশ্চেনের আনসার করে আসবে না, কারণ কাট অফ কখনো 85 আপ, মানে 85 এর মধ্যে 85 কাট অফ কখনো যাবে না, মানে পার্সেন্টেজে বললে 100% কাট অফ কখনো যাবে না। নাম্বার 1। নাম্বার 2, তুমি কখনোই 85টা কোশ্চেনের আনসার পারবে না করতে। ঠিক আছে? তো সেই জায়গা থেকে তুমি যদি গায়ের জোরে করতে থাকো, নেগেটিভ মার্কিং বাড়বে, তাতে তোমারই অসুবিধা। তাই দুটো জিনিস মাথায় রেখো, যে যতক্ষণ এক্সাম হলে যাচ্ছ, মানে যতক্ষণ তুমি প্রিপারেশন নিচ্ছ, কোনো কিছু বাদ দিতে পারবে না। আর এক্সাম হলে ঢোকার পর তুমি সব কোশ্চেনের আনসার করে আসবে না। কথাগুলো মাথায় রেখো, কাজে লাগবে। কারণ পুলিশ বা এই জাতীয় পরীক্ষাগুলোতে কাট অফ তুলনামূলক কম যায়, তুলনামূলক অন্যান্য পরীক্ষার সাথে কম্পেয়ার করলে কোশ্চেন তুলনামূলক বিলো স্ট্যান্ডার্ড হয়। আমি বলছি না যে কোশ্চেন সহজ হয়, কিন্তু ডব্লিউবিসি এর সাথে যদি কম্পেয়ার করি বা মিসলেনিয়াস এর সাথে যদি কম্পেয়ার করি, ঠিক আছে, বা ধরো মাধ্যমিক লেভেলের ক্লার্কশিপের সাথে যদি কম্পেয়ার করি, তাহলেও বলবো এরকম ব্যাপারটা, যে সেই তুলনায় ওদের যে কোশ্চেনের যে লেভেল থাকে, অন্তত সেই হিসাবে কোশ্চেন বিলো স্ট্যান্ডার্ড হয় না। আমি কোন একটা পার্টিকুলার এক্সামের সাথে কম্পেয়ার করে বলছি যে ওই পার্টিকুলার এক্সামের রেসপেক্টে বিলো স্ট্যান্ডার্ড। তো সেই জন্য বলছি যে প্রিপারেশনটা সেইভাবে নাও, সেই লেভেলের নাও, যাতে করে তুমি হারিয়ে না যাও। কম বয়সে চাকরি পাওয়া যায়, তাড়াতাড়ি চাকরি পাওয়া যায়। কারণ আমরা দেখেছি যে খুব মন্দার বাজারে লাস্ট 15 বছর যদি বলি, যে ঘটনা ঘটেছে, কোন রকম পরীক্ষা হয়নি, আমরা এক কথায় মোটামুটি বলতে পারি। তারপরেও পুলিশের কয়েকটা পরীক্ষা কিন্তু হয়েছে। কারণ সরকার যদি চালাতে হয়, প্রশাসন দরকার রয়েছে। আইন যদি তোমার প্রতিষ্ঠা করতে হয়, সরকারকে যদি তোমার সম্পূর্ণ একটা স্টেট তাকে যদি কন্ট্রোল করতে হয়, ল অ্যান্ড অর্ডার, তাহলে পুলিশ ফার্স্ট। তাই তুমি, আবারও বলছি, তুমি দেখো যে গত 15 বছরে জামানা আমরা পার করে আসলাম, সেখানে আর যাই হোক কোনো পরীক্ষা সে রেগুলারিটি না থাকলেও পুলিশের কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে, পুলিশের পরীক্ষার কিন্তু কন্টিনিউয়াস রিক্রুটমেন্ট হয়েছে, কিছু না কিছু হয়েছে, কম বেশি হয়েছে। আমি সেই প্রশ্নে যাচ্ছি না কতটা কি দুর্নীতি হয়েছে, কে কিভাবে চাকরি পেয়েছে, সেটা আমি যাচ্ছি না, কিন্তু এই একটা মাত্র ডিপার্টমেন্টের কিছু না কিছু হলেও পরীক্ষা হয়েছে। তাই সেইভাবে প্রস্তুতি হও, ওটার জন্য বসে থেকো না। অনেকে রয়েছে এটা কবে ফর্ম ফিল আপ শুরু হবে। এখানে আমি দেখছিলাম ক্লাস করতে করতে কেউ কোশ্চেন করেছে, স্যার পরীক্ষা কবে হবে। এইগুলোর চাকরি না হওয়াটাই বুদ্ধিমানের কাজ। আমি অন্তত বলবো যে এদের চাকরি না হওয়াটা ভালো। আগে এ করে বসে রয়েছে, কে কে বলতে পারে, কে বলতে পারে? হাতে গোনা 2, 4 জন 5 জন বলতে পারে, যারা ডিপার্টমেন্টে বসে রয়েছে, যারা এই সিস্টেমটাকে কন্ট্রোল করছে, একমাত্র তারাই বলতে পারে পরীক্ষা কবে হবে, নোটিফিকেশন কবে হবে। এর বাইরে যারা বলছে, আইদার তারা মহামানব অথবা ভবা পাগল, এই দুটোর মধ্যে কোন একটা হবে। তোমার মনে হতে পারে কেউ একজন তো স্যার বলে দিল, একদম ঠিকঠাক বলেছিল, সে ও তো একই জিনিস, একটা টার্গেট পয়েন্ট সেট করে আমি 10 বার ঢিল ছুড়ি, একবার লাগতেই পারে, বা আজকে 10 বার ঢিল ছুড়লাম, একবার লাগলো না, আবার কালকে গিয়ে 10 বার ঢিল ছুড়লাম, একবার লাগলো। তার মানে কি আমি খুব ভালো করতে পারি, টার্গেট হিট করতে পারি? ওটাতে যেও না, তুমি এটা ঠিক করতে যেও না কবে পরীক্ষা হবে, কবে নোটিফিকেশন আসবে, ওটা দেখতে যেও না। বরং এটা তুমি দেখো যে কালকে যদি নোটিফিকেশন আসে, 3 মাস পরে যদি পরীক্ষার ডেট দেয়, তুমি প্রস্তুত? এই কোশ্চেনটা নিজেকে করো, যে 3 মাস পরে যদি পরীক্ষার ডেট দেয়, তুমি কি প্রস্তুত পরীক্ষা বসার জন্য? তুমি কি পরীক্ষাটা ক্র্যাক করার জন্য প্রস্তুত? যদি এটার উত্তর হ্যাঁ হয়, তাহলে ঠিক আছে। আর এটা যদি না হয়, তাহলে বলবো যে এখনো সাবধান হয়ে যাও, নিজেকে মানে নিজের মধ্যে রেগুলারিটি নিয়ে এসো, ধৈর্য নিয়ে এসো, ডেডিকেশন নিয়ে এসো। আদারওয়াইজ হারিয়ে যাবে, তো দ্বিতীয়বার খুঁজে পাওয়া যাবে না। মাথায় রেখে দিও এই কথাগুলো। চলো এই পর্যন্ত রাখলাম। আগামীকাল তাহলে জিকে ক্লাস রয়েছে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, দুটো পার্টি ডিসকাশন হবে আগামীকাল ক্লাসে। ঠিক রাত 8টা থেকেই লাইভ ক্লাস শুরু হবে। প্রত্যেকে প্রস্তুত থেকেও 1.5 ঘন্টা ক্লাস করার জন্য মোবাইলের ডেটা বাঁচিয়ে রেখো। যারা সিক্রেট কোড পাঠিয়ে রেখেছো, ধৈর্য রাখবে, অপেক্ষা করবে, পাঠিয়েই
মেসেজ করবে না স্যার কোথায় দিলেন, স্যার কখন দেবেন, একদম দরকার নেই। তুমি আমার রেসপন্সিবিলিটি মনে করাবে না, আমি বারণ করে দেবো তোমাকে যে আমার রেসপন্সিবিলিটি মনে করাবে না, আমি দায়বদ্ধ তোমাদের কাছে। সেটা সকাল 10টা হোক, দুপুর 12টা হোক, 2টো হোক, তোমার কাছে যাবেই। এবং আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়াল শেয়ার করার পর তোমাদের গ্রুপেও ইনফর্ম করে দেবো যে রেকর্ড ক্লাস বা স্টাডি মেটেরিয়াল পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই বারবার বলবো, কোনো রকম আমাকে কোনো মেসেজ করে বা ফোন করে মনে করানোর দরকার নেই, বরং ওই সময়টা নিজের কাজে লাগাও, কি করা যায়, কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় সেটা নিয়ে ভাবো। থ্যাংক ইউ, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে স্ট্যাটিক জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে। সুমন দে, এই দাঁত বাঁধানো হাসিটা যেন বজায় থাকে ভাই, ঠিক আছে? কারণ জেনে রেখো, আমি বোধহয় এই ক্লাসে বলেছিলাম যে আমরা কেউ এরকম হবে না যে সারা জীবন হেসে যাব, আবার এমনটাও পাবে না যে শুধুমাত্র কন্টিনিউয়াস কেঁদে যাচ্ছে, আমার লাইফে শুধু দুঃখ আর দুঃখ। সুমন দে একটু হাসির ইমেজ দাও, ইমোজি দাও, আমার ভালো লাগছিল, একটু দাও। সুমন দে, এত সুন্দর হাসছিলে, দাঁতটাও দেখা যাচ্ছিল, আর দিচ্ছে না। সুমন দে আছো? ওই দেখো আর দিচ্ছে না। আরে ইমোজি ফ্রিতে রয়েছে, ওটা ফ্রিতে, তুমি দাও না। কথাগুলো মাথায় রেখে দিও, মানে হারিয়ে গেলে আবারও বলছি দ্বিতীয়বার খুঁজে পাওয়া যাবে না, হারিয়ে গেলে আবারও বলছি দ্বিতীয়বার খুঁজে পাওয়া যাবে না, মাথায় রেখে দিও। কেউ তোমাকে খোঁজ নিতে আসবে না। যে বাবা মা তোমাকে দেখে এত চওড়া হাসি এসেছিল না, সেই বাবা মা ঘুরিয়ে বলবে ছেড়ে দে বাবা, হবে না, তুই তোর বাবার বিজনেস দেখ, কি একটা কিছু প্রাইভেট জব টপ কর, তোর মাসির ছেলে দেখ না, সেই 4,000 টাকা ঢুকেছিল, এখন 40,000 টাকা মাইনে পাই। তুই যদি এতদিন ঢুকতিস তোরও এত এত মাইনে হয়ে যেত। যে বাবা মা তোমাকে দেখে প্রথমবার হেসেছিল, খিদে লাগেনি সেই দিন, ঘুম আসেনি, কোনো ক্লান্তি আসেনি, সেই বাবা মা তোমার মুখের উপর বলবে। হাসিটা বজায় রেখে দিও, মানে বাঁচিয়ে রাখো ওটাকে। আমি বারবার বলছি, সবাই সমানভাবে হাসতে পারবে না, সবাই শুধু কেঁদে যাবে না। আর যার খুব দুঃখ অনটনের মধ্যে চলছে, যার হাসি পাচ্ছে না, পুরোটাই ডিপ্রেশনের মধ্যে রয়েছে, ধৈর্য রাখো, বিশ্বাস রাখো নিজের উপর, হাসতে পারবে কালকে। আমি কিন্তু সুমনদের হাসি দেখলাম না ভাই, আমি খারাপ কথা বলিনি, আমি বলছি হাসো, অসুবিধা নেই, হাসতে তো হবেই। আর হাসলো না। সুমন দেখে আছো, আর কথাও বলছে না। আরে ভাই, আমি তোমার বিরুদ্ধে কথা বলিনি, আমি তোমার বিরুদ্ধে কথা বলিনি। চলো, থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, গুড নাইট।